আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা আহ, তোমরা যারা প্রথম সেমিস্টারে রয়েছে তাদের ম্যাথমেটিক্স 1 ক্লাসটা নেব। একই সাথে আজকে ওই ক্লাসের পাশাপাশি তোমাদের একটা মেধাবৃত্তির ক্লাসও হয়ে যাবে, হ্যাঁ। সো তোমরা যারা কোর্সে আছো আমাদের ইনরোল, তারা হয়তো জানো যে তোমাদের অলরেডি চ্যাপ্টার 2 পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি ম্যাথের। আমরা আজকে তারই ধারাবাহিকতায় পরবর্তী চ্যাপ্টারে যাব, রাইট? ওকে, সো আমার সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, সাউন্ড মোটামুটি ঠিকঠাকই আছে। সো একটু লেট হওয়ার জন্য দুঃখিত। আসলে তোমরা হয়তো জানো যে আমাদের আহ, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নিতে হয়, সো ইন্টারনেটের কিন্তু ত্রুটি থাকে, যার কারণে এরকম সমস্যা। অনেক আগে থেকে অবশ্য লাইভ নেওয়ার ট্রাই করতেছিলাম, বাট হচ্ছিল না ইস্যু থাকার কারণে। সো যাক, এখন আলহামদুলিল্লাহ আমরা লাইভে সবাই আছি। সবাই একটু কাইন্ডলি প্রথমত আমরা লিঙ্কটা শেয়ার করে দেব সবার মাঝে। ওকে, যারা যারা জয়েন করছে তারা অবশ্যই আমরা কমেন্ট করব যে কে কোথা থেকে দেখতেছো। নিলয় কুমার সাহা, সব ঠিক আছে, ওকে। ওকে স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতেকার সালাম দিয়েছো, জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো, হ্যাঁ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করব, চ্যাপ্টার 3, বহুপদী এবং বহুকোণী সমীকরণ, যেটা আমাদের ডুয়েট অ্যাডমিশন সিলেবাসের অন্তর্ভুক্ত। সো আপনাদের যদি লক্ষ্য হয় যে ডুয়েটে আমি যাব, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো এখন থেকেই ভালোভাবে পড়তে হবে এবং আপনাদের পারদর্শী হতে হবে। ঠিক আছে, পারদর্শিতা অর্জন করতে হবে। সো তোমরা প্রথমেই একটু শেয়ার করে দিবা, যেহেতু লাইভটা ফ্রি লাইভ, তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারো, যার কারণে তোমরা লাইভটা শেয়ার করে দিবা। আমি একটু তোমাদের পাশে লাইভটা শেয়ার করে দেই। যারা যারা জয়েন করছো সবাই কমেন্ট করো যে কে কোথা থেকে জয়েন করলা, কে কোন পলিটেকনিক থেকে জয়েন করছো, এটাও একটু জানাও দেখি। ওকে, লিঙ্কগুলো শেয়ার করে দাও সবাই আমার সাথে সাথে। প্রথম সেমিস্টারে যারা সেদিন টি শার্ট বিজয়ী হয়েছিলেন, তারা কি টি শার্ট হাতে পেয়েছেন? যদি কেউ ওই বিজয়ীদের মধ্যে থেকে থাকো লাইভে, একটু জানাবা কমেন্ট করে। তোমরা যারা টি শার্ট বিজয়ী হয়েছিল আগামী ক্লাসগুলোতে, তোমরা একটু কমেন্ট করে জানাও যদি কেউ থাকো তোমাদের মাঝে থেকে। আচ্ছা,
ওকে, সো তোমরা একটু যারা জয়েন করছো লাইভটা ফার্স্ট অফ অল হচ্ছে শেয়ার করে দিবা, যেহেতু ফ্রি লাইভ তোমরা হচ্ছে প্রথমের দিকে শেয়ার করবা। তোমাদের হচ্ছে শেয়ার যতক্ষণ পর্যন্ত না মিনিমাম 30টার উপরে যাবে ততক্ষণ পর্যন্ত ক্লাস শুরু হবে না। তোমাদের অবশ্যই আজকের লাইভটাতে শেয়ার করতে হবে। আজকে অধ্যায় হচ্ছে 3 করব আমরা, চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3 বহুপদী ও সমীকরণ। আচ্ছা, বহুপদীটা কি এবং তার সমীকরণটা আসলে কি, রাইট? আমরা এখানে বেশ কয়েকটা টপিক সম্পর্কে আলোচনা করব আজকে, ইন্টারেস্টিং টপিক। সো আমরা ফার্স্ট অফ অল শিখবো হচ্ছে বহুপদী কি। ওকে, আমরা এর সাথে এটাও জানবো যে বহুপদীর সমীকরণ কি। আমরা এরপর শিখবো হচ্ছে বহুপদীর সমীকরণ সূত্র, ঠিক আছে? আমরা এটা শিখবো। আমরা এছাড়াও আরো অঙ্ক শিখবো, যেমন হচ্ছে আমরা বিভিন্ন মূল নির্ণয় শিখবো, তারপরে হচ্ছে নিশ্চায়ক নির্ণয়। ওকে, সো আমরা এই টপিকগুলো আজকের ক্লাসটাতে আলোচনা করব। আপনাদের বহুপদী থেকে একটা অতি সংক্ষিপ্ত ফাইনাল পরীক্ষায় মিড টার্ম পরীক্ষায় যদি সিলেবাসে থাকে বহুপদী, তাহলে 100% থাকবেই, 100% থাকবে। এবং আমি যেটা করাবো এখানে 4-5টা করাবো, বেশি করাবো না। অতি সংক্ষিপ্ত 4-5টার বেশি আমি করাই না ম্যাথে আর কি। ওই 4-5টার মধ্যে আসবে, আর কিছু আসে না। এবং মজার ব্যাপার হলো এটাই যে, মজার ব্যাপার বলা যাবে না, হয়তো বা দুঃখের ব্যাপার বলতে হবে আমাকে, কারণ আপনাদেরকে 4-5টা করাই, এই 4-5টার মাঝে থেকে আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করেন, ভুল করেন, আপনারা করতে পারেন না। সেটা সেটা কি বলবো আমি আসলে বুঝতে পারি না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের লাইফ টাইমে বলছিলাম 30 জন, মানে 30টা শেয়ার হবে, তারপরে ক্লাস স্টার্ট হবে। সো 30টা শেয়ার কি করছো তোমরা সবাই? তোমরা এখানে অর্ধ শতাধিক স্টুডেন্ট জয়েন করছো, বাট লাইভটা শেয়ার হয়েছে 17টা, 18টা শেয়ার হয়েছে, যাক ভালো। যারা শেয়ার করতে পারো না, একটু শেয়ার করা দেখাই দিই, ছোট বাচ্চা তোমরা যেহেতু, এখন কি আর করা। এই যে জাস্ট এখানে আমি তোমাদেরকে একটু যদি দেখাই দিই শেয়ার অপশনটা, এখানে অটোমেটিক ফোকাস, পুরো দেখি স্ক্রিন সাদা হয়ে গেছে। এই যে শেয়ার এখানে দেখতেছো 18টা না, এই 18টাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি এটার ব্রাইটনেসটা কমাই দিই। তোমরা এই যে 18 দেখতেছো, এই 18টাতে ক্লিক করলে তোমাদের এখানে এই যে অপশনগুলো আসলো শেয়ারের, এই শেয়ার অপশনে রাইট পোস্টে গিয়ে একটা পোস্ট করবা, তারপরে মনে করো আবার একটা শেয়ার করলা, শেয়ারে ক্লিক, বিভিন্ন গ্রুপগুলোতে তুমি এভাবে শেয়ার করে দিবা, তাহলে তোমার শেয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে শেয়ার করো। গুড, 26টা শেয়ার ডান, ভেরি গুড, 26টা শেয়ার অলরেডি ডান। ওকে, আর মাত্র 4টা শেয়ার করলেই আমরা আমাদের ইম্পর্টেন্ট লেকচারে চলে যাব। আর 4টা শেয়ার, হাত 2টা শেয়ার, হাত 2টা শেয়ার করলেই আমরা ক্লাসে চলে যাব। যাক ভালো যে তোমাদের ক্লাস করার আগ্রহ রয়েছে, গুড। ওকে, আমি আশা করি যে তোমরা বাকি 2টাও করে দিবা, ঠিক আছে? এমডি শাহ আলম, নীরব ভাই বিয়ে কবে করছেন? তোরা যখন পলিটেকনিকে আসিস নাই তার আগে থেকে আমি বিয়ে করছি, ঠিক আছে? ওকে, যাক, 31টা শেয়ার ডান।
তো আমরা শুরু করি। আমরা প্রথমে শিখবো হচ্ছে বহুপদী কি। হ্যাঁ, এইটা বহুপদীটা আসলে কি। এখন ক্লাস ছোটবেলায় যখন তুমি ক্লাস 6-এ ছিলা তখন কিন্তু সমীকরণ, তারপরে পথ, এগুলো, এই পথ কথাটা কিন্তু পড়ছিলা। পথ মনে আছে কিনা আমি জানি না। যে আমি যদি তোমাকে একটা জিনিস লিখে দিই, দেখো সাপোজ 5a মাইনাস 2b ইন্টু হচ্ছে মনে করো যে 3a। আচ্ছা, তোমাদের এখানে যারা জয়েন করছো তোমাদেরকে আমি যদি এখন জিজ্ঞেস করি যে এই অঙ্কটাতে পদ কয়টা, এই অঙ্কটাতে মোট পদ কয়টা আছে, এখানে মোট কয়টা পদ আছে তোমাদেরকে এটা বলতে হবে। 5a 2b 3a, মোট পদ কয়টা আছে তোমরা কমেন্ট করে বলো। এখানে মোট পদ কয়টা আছে? মোট পদ কয়টা আছে তোমরা একটু জানাও। লেখা ঝাপসা আসে না, তোমার ফোন ঝাপসা। ঠিক আছে মিয়া, আমিও ফোনেই দেখতেছি, এবং ল্যাপটপ দিয়ে যদি কেউ পারো আরো ভালো হবে, লেখা সুন্দর দেখা যাবে। ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, লেখা খারাপ দেখা যাবে। আমার ফোনে তো লেখা ভালো দেখা যায়। যাই হোক, সো এখানে তোমাদেরকে কোশ্চেন করছি পদ কয়টা। সো অনেকেই 3টা করছো, ভেরি গুড ভেরি গুড, 3টা। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। বাকিদের কি অবস্থা? বাকিরা কি মরছে? বাকিদের তো আরো অবস্থা খারাপ, যারা এটা বলতে পারো না যে পদ কয়টা এখানকার মধ্যে। এটা 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 ক্লাস 6-এর পড়া রে ভাই, ক্লাস 6 যখন তুমি ষষ্ঠ শ্রেণীতে ছিলা তখনকার একটা কোশ্চেন, এটা তোমার জাস্ট জিজ্ঞেস করছি আমি। ঠিক আছে, এটা তখনকার কোশ্চেন। তাহলে তখনকার কোশ্চেনটা যদি তুমি না পারো তাহলে কি আর অপমান করা যাবে? আর মনে হয় যে অপমান করার খুব একটা দরকার নেই। আচ্ছা, অনেকেই 2টা 3টা যাই হোক বলছো, ভালো। এখানে মোট পদ হচ্ছে কিন্তু 2টা। কয়টা পদ? 2টা। এখানে এই যে 5a এইটা একটা পদ, এবং এই দুটাকে মিলে এইটা একটা পদ। তাহলে মোট পদ কয়টা? 2টা। এখন বলবো যে ভাইয়া কেমনে, তাই না? এটা তো বলবো কেমনে। পদ মূলত তখনই হয় যখন এদের সামনে প্লাস কিংবা মাইনাস থাকে। যেমন ধরো সাপোজ a প্লাস বি প্লাস সি, এখানে পদ কিন্তু 3টা, কারণ এখানে দেখো এই যে প্লাস আছে প্লাস আছে। তাহলে আমি যদি হিসাব করি যে 1টা 2টা 3টা, কিন্তু আমি যদি এখানে ইনটু ডি দিতাম তখনও কিন্তু পদ আমার কয়টা থাকতো? ওই 3টাই থাকতো, কারণ এই গুণ দেওয়ার ফলে কিন্তু এই সম্পূর্ণটাই একটা পদ হিসাবে গ্রহণযোগ্য হয়েছে এখানে। আমি যদি এখানে দেখো a প্লাস বি প্লাস সি ইন্টু এ ইন্টু বি ইন্টু ডি, আমি যতই গুণ করি না কেন এইটা কিন্তু পদ কয়টা হবে? একটাই হবে। বাট যদি আমি এখানে একটা যোগ দিয়ে দিতাম তাহলে এবার আমার পদ গণনা শুরু। 1 2 3 4, সরি এটা তো হবে না, 1 2, কারণ এখানে গুণ আছে। তাহলে এই দুটা মিলে একটা পদ। তাহলে 1 2 3, এই যে আরেকটা। তাহলে পদ কয়টা? 4টা পদ আছে। তো আমার পদ মূলত এখানকার টপিক না, তাও একটু ধরলাম, বাজায় দেখলাম তোমরা পারো কিনা। তো যাই হোক, অনেকেই ভুল করছো যে পদ 3টা। পদ মূলত যোগ বিয়োগের যদি থাকে তাহলে পদ হবে, গুণ ভাগ এগুলো যদি থাকে তাহলে পদ হবে না। তো যাই হোক, মনে করো যে সাপোজ যে এ, এটা একটা কি পদ না? এটা একটা পদ। তারপরে মনে করো যে হতে পারে যে x প্লাস 3, এটা একটা পদ হতে পারে না? পদ হতে পারে। এখানে কয়টা পদ আছে? 2টা পদ আছে। আশা করি আমরা বুঝতে পারছি। আমি যদি এরকমটা লিখি, এখানে পদ কয়টা আছে? 3টা। আমি যদি আরেকটা উদাহরণ লিখি, এখানে পদ কয়টা আছে? মোট 4টা পদ আছে নাকি? তো এখানে আমি এই যে 4টা উদাহরণ লিখছি, এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এখানে 4টা উদাহরণের মধ্যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী নয়, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, কয়টা অপশন?
চারটা অপশন দিছি আমি। এখন তোমাকে কি কোশ্চেন করলাম যে নিচের কোনটি বহুপদী। এখানে আরেকটা অপশন দিয়ে দিই যারা একটু চালাক বেশি তাদের জন্য, কোনটি নয়। পাঁচটা অপশন দিলাম, যাই হোক। সো তোমরা বলো তো দেখি যে এই চারটার মধ্যে কোনটা বহুপদী বা কোনটাই বহুপদী নয়। আমাকে বলতে হবে, যে চারটার মধ্যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী নয়। বলে কোনটা আপনার আচ্ছা, এখানে সবাই সুন্দর সুন্দর অপশন, মানে সুন্দর সুন্দর আর কি অ্যান্সার দিচ্ছ। 4 নাম্বারটা পথ। আচ্ছা, যাই হোক, শোনো, সঠিক অ্যান্সার কি জানো? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সবগুলোই সঠিক, শুধু এটা না। এগুলো সবগুলোই কি বহুপদী, সবগুলোই কি বহুপদী। একটা মিনিট অপেক্ষা করবা। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ঠিক আছে, তো কথা বলো। আচ্ছা, ঝটকা ঝটকা লাগছে নাকি? ঝটকা, ঝটকার ঝটকা। তো এখানে চারটাই পদ, ভাই কেমনে কি, তাই না? তো আমরা এই বহুপদী মানেই যে পদ একের অধিক থাকবে তা কিন্তু না। বহুপদী মানে এটাও হতে পারে। ওকে, সো আমরা বহুপদীর এখন প্রকারভেদটা দেখবো। দেখো যে বহুপদী মূলত এই চারটাই। কেমনে ভাইয়া? আমরা দেখো তো এই এটাকে যদি একটু ডেফিনেশন করি কিরকম, যে আচ্ছা এটার সাথে কি আমি এক্স গুণ করে এর উপর যদি পাওয়ার 0 দিই, তাহলে সেম ঘুড়ি উল্টে কি হবে দেখো তো। এক্স এর উপর 0 মানে কত? কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা তো জানি আমরা। তাইলে আবার কি ওই এ পাওয়া যাবে না? তার মানে দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে এই এটাকে, এই সুন্দর ছোট্ট এটাকে আমি কি ইনটু এক্স টু দি পাওয়ার 0 এভাবে লিখতে পারবো না? পারা যাবে? পারা কিন্তু যাবে। তাহলে এখানে এক্স এর যে পাওয়ার সেটা কত? সেটা কিন্তু 0। এবং তোমরা যেটা দেখছো প্রথমের দিকে সেটা হলো যে এখানে কিন্তু কোনো রকমের এক্স ছিলই না, বাট আমি কিন্তু সেটা দেখিনি। আমি কিন্তু দেখছি যে না, এখানে একটা এক্স আছে, যেই এক্স এর উপর পাওয়ার একটা কত? 0। তাইলে এইটা একটা বহুপদী। এই বহুপদীর নাম কি জানো? এই বহুপদীর নাম হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। বহুপদীর নাম কি? শূন্য মাত্রার বহুপদী। তাহলে বহুপদী যদি হতে হয় তাহলে একাধিক পদ যে থাকতে হবে তা কিন্তু না, ওইটার সাথে শুধুমাত্র একটা চলক এক্স ওয়াই জেড এগুলো থাকতে হবে, তাহলেই হবে। তো যেমন এখানে একটা এক্স আছে বা আমরা একটা এক্স ধরে নিলাম আর কি, এটাকে বলা হয় কি? শূন্য মাত্রার বহুপদী। মনে থাকবে? আচ্ছা আচ্ছা, এখন যদি এইটাকে বলি তাহলে এটা কয় মাত্রার বহুপদী হতে পারে বলো তো? তোমরা ইজিলি বুঝতে পারতেছো, ভাই এটা হচ্ছে এক মাত্রার বহুপদী, কারণ এক্স এর পাওয়ার কত? 1, এক মাত্রার বহুপদী। তাহলে এটা কয় মাত্রার বহুপদী হবে? অবশ্যই 2 মাত্রার বহুপদী হবে। তাহলে এটা কয় মাত্রার বহুপদী হবে? এটা কিন্তু আমাদের 3 মাত্রার বহুপদী হবে। তো আমাদের ম্যাথমেটিক্স 1 বইয়ে সাধারণত বেসিক্যালি এই তোমার দ্বিমাত্রার বহুপদীকে নিয়েই বেশি আলোচনা করা হয়েছে। কি মাত্রার বহুপদী? এই দ্বিমাত্রার বহুপদীকে নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। 3 মাত্রার বহুপদী এগুলো খুব একটা নেই বা আসতে দেখা যায় না। যদি হায়ার এডুকেশনে যাও তখন হয়তো বা লাগবে, কিন্তু এখন লাগবে না। তাহলে আমরা কোন মাত্রার বহুপদীকে নিয়ে কাজ করব? দ্বিমাত্রার বহুপদীকে নিয়ে। আচ্ছা,
এই যে দ্বিমাত্রার যে বহুপদী আছে, তাহলে এটাকে নিয়ে যদি আলোচনা করি তাহলে এগুলো সব মিশাই দিই। হ্যাঁ, এগুলো সব আমি একটু মিশাই দিই, সব সুন্দর করে মিশাই দিই। আমরা হচ্ছে দ্বিমাত্রার বহুপদীকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এই যে দেখো বহুপদীর সমীকরণ কি, এর পরের কোশ্চেন বহুপদীর সমীকরণটা কি। সমীকরণটা আবার কি জিনিস ভাইয়া? সমীকরণ কিচ্ছু না ভাই, তোমার একটা রাশি আছে, যেমন মনে করো এটা একটা রাশি, বহুপদীর রাশি। সো এই রাশিকে জাস্ট ইকুয়াল যখন তুমি জিরো লিখবা তখনই যেটা পাবে সেটার নামই সমীকরণ। যদি ইকুয়াল থাকে কোনো কিছুতে, এই যে এরকম ইকুয়াল থাকে, ইকুয়ালের পর জিরো, জিরোর পরিবর্তে এখানে তোমার 1 2 -4 -6 যে কোনো সংখ্যা যে কোনো নাম্বার থাকতে পারে, যদি থাকে তাহলে সেটাকেই বলা হচ্ছে একটা সমীকরণ। তাহলে আমরা বহুপদী বুঝলাম বা চিনলাম যে বহুপদী কিরকম হতে পারে। তারপর আমরা শিখতেছি বহুপদীর সমীকরণটা আবার কি। সমীকরণ কিছু না, যে বহুপদী লেখার পর ইকুয়াল যদি আমরা একটা জিরো লিখি তাহলে সেটাকে বলা হচ্ছে বহুপদীর সমীকরণ। আচ্ছা, এখন দেখো তো আমি এই সমীকরণটাকে, তোমরা এগুলো ক্লাস 9 10 অনেকবার করছো, x² + 5x প্লাস মনে করো 6x = 0। আমি যদি এখন বলি যে আচ্ছা এটাকে মিডল টার্ম করো তো, তাহলে কি পাবা? তাহলে এটাকে মিডল টার্ম যদি করি, এটাকে আমরা এইভাবে লিখতে পারো যে 6 বানাতে হবে তো, তাহলে 3 দুগুণ কত হয়? 3 দুগুণ হচ্ছে 6, এবং যোগ বিয়োগ করে কাকে মিল করতে হবে? 5x কে, এবং প্লাস হচ্ছে কত? 6, প্লাস হচ্ছে কত? 6 হচ্ছে। তারপরে এখানে হচ্ছে আমি x যদি কমন নেই তাহলে এখানে কত হবে? 3। এখানে যদি আমি প্লাস 2 কমন নেই তাহলে এখানেও পাবো কত? 3 = 0। তাহলে এখান থেকে আমরা লিখি যে x + 3, আবার এখানে থেকে লিখতে পারবো আমরা x + 2 = 0। মিডল টার্ম তো পারো নাকি? এখন ছোট বাচ্চা কালে এগুলো শেখানোটা আসলে কিরকম হয়ে যায়। তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো দেখি? আমরা এখন লিখতে পারি যে হয় x + 3 = 0, অথবা x + 2 = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? -3। এখান থেকে আমরা কি লিখবো? -2। তাহলে আমরা কি করলাম দেখো, এই যে আমার বহুপদীর সমীকরণটা ছিল, সেই সমীকরণটাকে আমরা মিডল টার্ম করলাম। মিডল টার্ম করে আমরা x এর ভ্যালু বের করছি। x এর ভ্যালু, x এর ভ্যালুটা কি? x এর ভ্যালু যেটা তুমি পাইছো যে -3 আর -2, এই -3 আর -2 যদি তুমি এই সমীকরণে বসাও তাহলে এই -3 আর -2 এই সমীকরণকে সিদ্ধ করবে। তো তোমাদের মতো যেমন তোমরা এখন অনেকে হোঁচট খাইছো কোথায় জানো? এই যে সিদ্ধ করো কথাটা, আমিও ছোটবেলায় বইয়ে পড়তাম যে আরে সিদ্ধ করো, এটা মানে কি? আবার মান পাইছি ভালো কথা, এই মান আবার এখানে বসাইলে সিদ্ধ কেমনে হয়? গরম টরম হয়ে অঙ্ক সিদ্ধ হয়, এটা কি সম্ভব? সম্ভব না। সিদ্ধ মানে হচ্ছে কি জানো? সিদ্ধ মানে হচ্ছে এই যে সংখ্যাটা যদি আমি x এর জায়গায় বসাই, এই সবগুলোকে যোগ করে আমি 0 পাবো। এই যে এখানে 0, যদি এখানে মনে করো যে 2 থাকতে পারতো, তার মানে আমরা যে x এর ভ্যালুগুলো পাবো সেই সবগুলোকে যোগ টোগ করে আমরা এখানে 2 পাইতাম। ওই যে তোমরা ম্যাট্রিক্সের ক্রেমারের রুলস এবং নির্ণয় ম্যাট্রিক্সের মান নির্ণয় এবং নির্ণায়কের ক্রেমারের রুলের সাহায্যে x y z এর মান বের করছো না? তখন কি মানগুলো বসাই দিয়ে তুমি ওইদিকে চেক করতে না? ঠিক বিষয়টা এরকম যে আমরা এই যে x এর মান পাইছি -3 আর -2, এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে যোগ করলে কত পাবো? আমরা 0 পাবো। একটু খেয়াল করো, আমি একটা জিনিস দেখাই দিই। হ্যাঁ, তাহলে আমি এখানে -3টা দেখাই দিচ্ছি। 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 3 3 কত? 9। আবার এখানে যদি ক্যালকুলেশন করি, সরি এখানে 5x, এই যে 5x। হ্যাঁ, তাহলে দেখো 3 3 9, আর এখানে যদি গুণ করি তাহলে মাইনাস কত? -15 আর হচ্ছে +6। তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, এই 9 এবং হচ্ছে 6, তাহলে কত হবে? +15 যোগ বিয়োগ করলে আমাদের 0। তাহলে এই যে দেখো এই মানগুলোকে যদি আমরা বসাই, তুমি -3ও বসাতে পারো, -2ও বসাতে পারো, 2 বসিয়ে দেখো তুমি 0 পাবা। তাহলে তুমি x এর যে মানগুলো বসিয়ে, x এর যে মান বা ভ্যালুগুলো বসিয়ে তুমি এইটাকে সমীকরণটাকে সিদ্ধ করতেছো, মানে কি? শূন্য তৈরি করতেছো, বা এখানে এইটাকে এইদিকে যা আছে সেটার মিল করতেছো আর কি। সিদ্ধ করা এটাকেই বলে, সেটাকেই বলা হচ্ছে মূল। সেটাকে বলা হচ্ছে কি? মূল। আমি কিন্তু এতক্ষণ ধরে তোমাদের সমীকরণের পাশাপাশি এখন তোমাদেরকে মূল নির্ণয় করা শিখাইলাম।
এখন আমাদের কিন্তু বিভিন্ন অঙ্কতে, যেমন অতি সংক্ষিপ্ততে বলবে বা সংক্ষিপ্ততেও বলতে পারে, প্লাস হচ্ছে আমাদের রচনামূলকেও বলবে এই কথাটা। কি কথা ভাইয়া? যে সমীকরণের মূল নির্ণয় করো। সমীকরণের কি নির্ণয় করো? মূল। তাহলে মূল মানে কি? মূল মানে কিন্তু এক্স এর মান, মনে থাকবে। এই দেখো কোশ্চিনটা করবে এরকম যে সমীকরণের মূল নির্ণয় করো। এগুলো না আমি আগে তোমাদের মতো সত্যি কথা আমি নিজেও বুঝতাম না, বুঝছো? তারপরে যখন বড় হইলাম, রিসার্চ করলাম, তখন আসলে বুঝি, বুঝছো? তো সমীকরণের মূল নির্ণয় করো। তাহলে সমীকরণের মূল নির্ণয় মানে ভাইয়া এক কথায় যে এখানে এক্স এর মান চাচ্ছে আমার। কার মান চাচ্ছে রে? এক্স এর মান চাচ্ছে। বোঝা গেল? আশা করি তোমরা এই মূল নির্ণয়টা বুঝতে পারছো। ঠিক আছে, ক্লিয়ার? সো আই হোপ তোমাদের এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এক মিনিট। সো সবাই ক্লিয়ার না এতটুকু পর্যন্ত? দেখো তো এই মূল নির্ণয় পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু সুন্দর করে জানাও। ওকে, অল ক্লিয়ার? তোমরা যারা আমার স্ক্রিনে কথাগুলো ট্রান্সলেট মানে হচ্ছে অটোমেটিকলি কথাগুলো আসতেছে, তোমরা ফেসবুক লাইট থেকে যারা ফেসবুক ব্যবহার করো, তোমরা একটু কাইন্ডলি ফেসবুক লাইটটা ব্যবহার করবা। আমি আবার বলতেছি, তোমরা হচ্ছে ফেসবুক লাইট একটু কাইন্ডলি, তোমরা যদি এই সমস্যাটা থেকে দূর হতে চাও তাহলে তোমরা ফেসবুক লাইট ব্যবহার করো। কি রে ফেসবুক বানান কি, যাই হোক ফেসবুক লাইট ব্যবহার করবা। ঠিক আছে? ফেসবুক লাইট ব্যবহার করলে ওই সমস্যাটা থাকবে না। তোমরা অনেকেই ফেসবুক ব্যবহার করো যার কারণে এই সমস্যাটা হয়। স্যার কত মার্কের এক্সাম নেওয়া হবে? সময় হলে বিস্তারিত জানতে পারবেন। তো আমি এগুলো একটু মিশাই দিই। এবার আসেন ভেতরে ঢুকবো আমরা আরেকটু। আমরা এইবার একটা চমৎকার বিষয় শিখবো, সেটা হলো যে আমরা এখনই কিন্তু একটা সমীকরণ লিখছিলাম। 1 মিনিট। কালি নিয়ে আসো ভাই, একটা তো কালি নাই। এই সমীকরণটাকে আমরা হচ্ছে সমাধান করছি না? কিভাবে সমাধান করছি? মিডিল টার্ম করে। মিড টার্ম লিখে দিই, হ্যাঁ, মিড টার্ম করে সমাধান করছি। সো এই যে সমাধান করছি আমরা মিডিল টার্ম করে, আমরা এই সমাধানটাকে কিন্তু আরেকভাবে করতে পারতাম। কিভাবে ভাইয়া? দেখো তো মনে পড়ে এই সূত্রটার কথা? এটা কিন্তু আমি তোমাদেরকে জটিল সংখ্যায় দেখাইছিলাম, রাইট? এবং আমি বলছিলাম যে জটিল সংখ্যায় যে এই সূত্রটা আমি প্রুফ করাই দেবো। সো ইনশাল্লাহ আজকে সেটার পালা, আমি এটা প্রুফ করাই দেবো। ক্লিয়ার? সো দেখেন যে আমরা এইটার মাধ্যমে এই যে এক্স এর মান -3 এবং -2 বের করছিলাম, সেটা এখান থেকে বের করার ট্রাই করব। তাহলে এখানে এই যে বি আবার এ, এই যে সি দেখতেছো, এটার অর্থ কি ভাইয়া? খুব সিম্পল। তুমি যে এই যে সমীকরণটা দেখলা 5x প্লাস হচ্ছে 6 ইকুয়াল 0, এখানে এক্স এর সাথে যে সহগটা আছে, তারপরে আবার এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে, এইটাকে আমরা এ ধরবো, এইটাকে আমরা বি ধরবো, এইটাকে আমরা সি ধরবো। ঠিক আছে? তাহলে আমাদের যে এ বি সি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা কি আমাদের এই সমীকরণ থেকে আসবে কিন্তু। তাহলে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা এ, এক্স এর সাথে যেটা থাকবে সেটা বি, এবং একদম ডিরেক্ট মান যেটা সেটা হচ্ছে সি। তাহলে মানগুলো আমরা বসাই দিই। তাহলে আমাদের বি কোনটা বলো দেখি? আমাদের বি হচ্ছে এইটা 5। এই যে বি কোনটা? এই 5টা। 5টা কিন্তু চিহ্ন সহ নিতে হবে। যদি ধরো সাপোজ সামহাউ এখানে -5 থাকতো, তাহলে আমাকে এখানে -5 কিন্তু এই নেওয়া লাগতো এখানে। এরপরে দেখো, এরপরে কি আছে? প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 5 এর উপর স্কোয়ার, মাইনাস এ বলতে কত বোঝাচ্ছে? এখানে এই 1টাকে নির্দেশ করতেছে। সি বলতে কোনটা নির্দেশ করে? এই 6টাকে নির্দেশ করে, টোয়াইস এ।
তাহলে আমরা যদি এখন এটাকে ক্যালকুলেটর দিয়ে বের করতে চাই তাহলে এখানে লিখবো -5 প্লাস মাইনাস 5 এর উপর স্কয়ার মানে কত 25, আর এখানে 400 কত হয় 24, রাইট? ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 হবে। তাহলে এখন এই 25 থেকে 24 বাদ দিলে কত হয়? আমরা এই সাইডে লেখা ট্রাই করি। 25 থেকে ভাইয়া 24 যদি আমরা বাদ দেই তাহলে শুধু 1 হবে, আর 1 এর উপর রুট দেওয়া যে কথা না দেওয়া ওই একই কথা, তাহলে আমরা এটা বাদ দিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, আমরা এখান থেকে দেখতেছি যে প্লাস মাইনাস আছে, তার মানে কি এই 5 এর সাথে 1 একবার কি করতে হবে প্লাস, এই 5 এর সাথে 1 আরেকবার কি করতে হবে মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন প্লাস করি, প্রথমত আমরা যদি এখানে 5 এর সাথে এটা প্লাস করি, এই -5 এর সাথে এটা যদি প্লাস করি তাহলে আমাদের অ্যানসারটা কত আসে আমরা একটু দেখি। আমরা এখানে দেখতেছি যে মাইনাস কত 4 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে অ্যানসার আসতেছে কত -2। তাহলে দেখো আমরা x এর একটা ভ্যালু পাইছি, কিন্তু আমরা কিন্তু এইভাবেও মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা কার ভ্যালু পেয়েছি? আমরা কিন্তু x এর ভ্যালু পেয়েছি। ওকে, সো আমরা এখানে x এর ভ্যালু পেলাম কত -2। আমরা সেম ভাবে এই -5 এর সাথে আমরা একবার প্লাস করছি, এইবার 1টাকে মাইনাস করব। তাহলে 1টাকে মাইনাস করলে কত হবে? -6 হবে। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে অ্যানসার কত? -3। তাহলে দেখো তো আমরা আগে কত পাইছিলাম? -3 -2 না? সেম ভাবে দেখো -3 -2। তাহলে আমরা কিন্তু এইভাবেও x এর মানটা নির্ণয় করতে পারি। আমরা মিডল টার্ম করেও পারি, আমরা এইভাবেও পারি। তাহলে এখন আমাদের এই যে দেখতেছো একটা সমীকরণ বা একটা সূত্র x = -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2ac, এটা আসলে কই থেকে আসলো বা এটা আমরা ভাইয়া কোথা থেকে পেলাম, তো সেটা আমাদেরকে জানা দরকার। এখন আমরা জাস্ট শুধু এটা এখন দেখে নেব। এখানে আসলে তোমাদের মনে রাখার মতো খুব বেশি তোমাদেরকে কসরত করতে হবে না, জাস্ট শুধু এমনিতে দেখতে থাকো। হ্যাঁ, তোমরা শুধু এখন জাস্ট সিনেমা যেমন দেখো না সেরকম দেখো, একটু পরে যখন সব ক্লিয়ার করে দেবো তখন দেখবে যে একদম জট খুলে গেছে সব মাথার মধ্যে। তো এগুলো আমার আর লাগবে না, এগুলো আমার আর লাগবে না। দেখো, আচ্ছা সমীকরণটাকে আমি আরেকবার লিখি। x² + 5x + হচ্ছে 6 = 0। এই যে দেখো আমরা বলেছিলাম কিন্তু যে এইটাকে বলা হয় a, এইটাকে বলা হয় b এবং এইটাকে বলা হয় c। এইটা একটা সমীকরণ, রাইট? এখন মনে করো সাপোজ তোমাদের কাছে আমি একটা এরকম গ্লাস দিলাম, এই গ্লাসে আমি তোমাকে একটা শরবত দিলাম বা জুস দিলাম। তো জুসটা হচ্ছে মনে করো যে আপেলের জুস, রাইট? এই গ্লাসে কি দিলাম? তোমাকে আপেলের জুস দিলাম। সো আপেলের জুসটা কেমনে হইলো, মানে কেমনে তৈরি হয়েছে? আচ্ছা তার আগে আমি তোমাকে আরেকটা জুস দিই, আরো একটা জুস দিলাম, এটা হচ্ছে তোমাকে মনে করো যে কমলার জুস দিলাম। এটা কেমনে মেড হয়েছে? এখন যদি সিম্পলি তোমরা বলতে চাও ভাইয়া একটা আমাদের ব্লেন্ডার মেশিন, এই ব্লেন্ডার মেশিনে কি হয়েছে? এটাকে আমরা ব্লেন্ড করছি, ব্লেন্ড করে আমরা হচ্ছে জুস পাইছি, ঠিক কি না? তো এই ব্লেন্ডার মেশিন কিন্তু আমাদের কমলাকেও জুস বানাতে পারে, আপেলকেও জুস বানাতে পারে, কিংবা আমরা যদি ডাবও দেই তাহলে ডাবেরও জুস হবে, নাকি? এটা কি হবে? ডাব দিলে যন্ত্রটাই থাকবে না আর, ওটা ওটা মেইন কথা না। আমার মেইন কথা হচ্ছে যে এরকম হাজার হাজার সমীকরণ তৈরি করারও একটা এরকম যন্ত্র আছে, যেমন ব্লেন্ডার মেশিন একটা যন্ত্র, ঠিক এই সমীকরণগুলো তৈরি করারও একটা যন্ত্র আছে। সেই যন্ত্রটা কি দেখি আমরা? সেই যন্ত্রটা হচ্ছে ax² + bx + হচ্ছে c = 0। এইটা হচ্ছে আদর্শ সমীকরণ। দেখো আমি লিখে দিচ্ছি, এইটা নোট করবা তোমরা, দ্বিপদীর আদর্শ সমীকরণ। দ্বিপদীর কি এটা? এইটা হচ্ছে আদর্শ সমীকরণ আমাদের। এটা কি একটা আদর্শ সমীকরণ। ax² + bx + হচ্ছে c = 0। ভাই কেমনে প্রমাণ করে দেন? আচ্ছা প্রমাণ করাই দিচ্ছি। দেখো আমাদের এখানে কিন্তু দেখো খালি চেঞ্জ হবে a, b আর c এর মান, তা ব্যতীত এই x² x এই সব কিছু সেম থাকবে। যেমন এই যে তোমাদেরকে বারবার একটা উদাহরণ লিখে দিচ্ছি, এইটা একটা উদাহরণ হতে পারে, বা আমাদের উদাহরণটা কিন্তু এরকমও হতে পারতো, বা আমাদের উদাহরণটা কিন্তু এরকমও হতে পারতো। কি পারতো কিনা? এগুলো কি কি সবগুলোকে আমি সমীকরণ বলতে পারবো কিনা?
তো এই তিনটা সমীকরণের মধ্যে কমন জিনিস কি? কমন জিনিস কিন্তু এক্স স্কোয়ার, রাইট? এই দেখো এক্স স্কোয়ার, এটা কিন্তু কমন জিনিস। তো দেখো এই যে এক্স স্কোয়ারটা কিন্তু কমন জিনিস। আবার দেখো এই সমীকরণ তিনটার মধ্যেই দেখো এক্স রয়েছে, এক্স কিন্তু একটা কমন জিনিস। কিন্তু আলাদা কি কি? আলাদা কিন্তু এই সমীকরণগুলো সহগ। যেমন মনে করো সাপোজ আমি এই সমীকরণটা সহগ দিতে পারতাম 3, বা এই সমীকরণটা সহগ দিতে পারতাম হচ্ছে 5, কিংবা এই সমীকরণটা সহগ দিতে পারতাম 4। এইটা আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ আমার এগুলো কিন্তু চেঞ্জ হবে, এই মানগুলো কি হবে? চেঞ্জ হবে। সো আমি এই সংখ্যাগুলোকে ধরে নেব কি? এ ধরে নেব। আর যেহেতু এক্স সবার খানেই সেম, মানে সবখানেই সেম, তাহলে এ এক্স স্কোয়ার। সেম ভাবে এই যে দেখো মানগুলো চেঞ্জ হয়েছে, এইটা প্রথমটা দেখতেছি 5, তারপরটা দেখতেছি কত 3, তারপরটা দেখতেছি 1। তাহলে মানগুলো কি পরিবর্তন হয়েছে না? তাহলে ওই যে মানগুলো পরিবর্তন হচ্ছে ওটাকে আমরা ধরে নিলাম বি, এবং যেটা একই আছে অর্থাৎ এক্স এর তো কোনো পরিবর্তন হচ্ছে না, এক্স যা আছে তাই থাকলো, এক্স থাকলো। তারপরে যে সংখ্যাগুলো আছে, তো সংখ্যাগুলো যেমন মনে করো এখানে 6, এখানে 6, এখানে 1, এখানে 6 এর পরিবর্তে মনে করো যে -3ও থাকতে পারতো কিনা? থাকতে পারতো। তাহলে এই যে সংখ্যাগুলো যে পরিবর্তন হচ্ছে বারবার, এখানে একটা সংখ্যা থাকতে পারে বা এখানে একটা সংখ্যা থাকতে পারে, সেই সংখ্যাগুলোকে আমরা সি লিখতে পারি বা সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি? আদর্শ সমীকরণ। কেন আদর্শ সমীকরণ? কারণ এই সমীকরণ দিয়ে আমি একাধিক সমীকরণ তৈরি করতে পারবো, একাধিক সমীকরণ মেট করতে পারবো। আমি যদি এর মান, বি এর মান, সি এর মান ভিন্ন ভিন্ন বসাই, তাহলে আমি ভিন্ন ভিন্ন সমীকরণ পাবো। আই হোপ এই আদর্শ সমীকরণটা বুঝতে পারছো। তোমাদের দেখবে বইয়ে ফার্স্ট মানে প্রথমের দিকে অতি সংক্ষিপ্ততে এই কোশ্চেনটা পাবা, এইটা পাবা, এইটা দেখা পাবা। এইটা অনেকেই বোঝে না যে এটা কি। তাহলে তোমরা এটা কি মনে রাখবা? এটাকে মনে রাখবে এটা হচ্ছে ব্লেন্ডার মেশিন। তো এই ব্লেন্ডার মেশিনের কাজ কি? এই ব্লেন্ডার মেশিনের কাজ হচ্ছে আমাদের বইয়ে যতগুলো সমীকরণ আছে সবগুলো কি তৈরি করার কাজ হচ্ছে এই তৈরি করছে। মনে থাকবে? আই হোপ মনে থাকবে, তাহলে আর দেখবে যে ভুলবা না। আচ্ছা, তাহলে আমরা ব্লেন্ডার মেশিন কেমনে তৈরি হয়, কেমনে তৈরি হয় এটা তো দেখলাম। এইবার আমরা ওই ব্লেন্ডার মেশিন দিয়ে আমরা একটা কাজ করব। দেখো আমরা এই যে ব্লেন্ডার মেশিনটা আছে না, এইটা দিয়ে আমরা একটা কাজ করতে যাচ্ছি। দেখো কাজটা কি? দেখো যে এইটা ইজিক্যাল কত রে? 0 না? সো আমরা এই ব্লেন্ডার মেশিনটা দিয়ে একটা কাজ করব। এই কাজটা তোমরা চাইলে নোট করে নিতে পারো। দেখো আমরা এই ব্লেন্ডার মেশিনকে 4 দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? 4 দ্বারা। এখন জিজ্ঞেস করবা কেন গুণ করলেন ভাইয়া? এটা জিজ্ঞেস করবে না? আচ্ছা মনে করো যে আমি ব্লেন্ডার মেশিন কিনছি ওয়ালটনের, তুমি কিনছো ভিশনের, তোমার বন্ধু কিনছে হলো নিউটনের, নাকি? তো কে কার কিনছে না কিনছে এগুলা দিয়ে তোমার লাভ আছে জেনে। আমি কেন ওয়ালটন কিনছি সেটা তোমারে বলে লাভ কি ভাই? আমি এখানে 4 গুণ করছি, তুমি জাস্ট দেখো। তাহলে 4 গুণ করলে কি হবে? 4 গুণ করলে হবে 4a² x² প্লাস 4abx প্লাস কি হবে রে? 4ac। কি ঠিক আছে কিনা? আর এই 4 এ যারা যদি 0 গুণ করে তাহলে কোনো কিছুই নেই, 0 0। এইবার আমরা একটা কাজ করব। কি কাজ? যে আমরা এই 4টাকে এরকম করে ভাঙাইতে পারবো কিনা। দেখো তো ভাঙাইতে পারবো না। যে 4টাকে ভাঙালে 2 হয়, আর এখানে এর উপর যে স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে, সবার উপর স্কয়ার দিলাম। এখন আমি এখানে এইটাকে a ধরতে চাচ্ছি, আর সূত্র অনুযায়ী আমরা কি জানি? a² + 2ab প্লাস হচ্ছে b²। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এটা a², তাহলে 2 * a, তাহলে আমি এইটাকে a ধরলাম। তাহলে এখানে দেখো তো কি কি হয়েছে। এখানে তো ভাইয়া 4abx আছে, আমি যদি এখানের সাথে এটা গুণ করি তাহলে কত হয়? 2 × 2 = 4 ax হয়। তাহলে এখানে আরেকটা ঘাটতি আছে, সেটা হলো b। তাহলে এখানে আমি একটা ইনটু bও নিলাম। আমি দেখো এমন ভাবে অঙ্কটা তৈরি করতেছি, দেখো এটা হচ্ছে অঙ্কটা অনেকেই এই জায়গায় বোঝে না যে ভাইয়া কি করতেছে আসলে। দেখো আমি অঙ্কটার পরের লাইনটা এমন ভাবে যাব যাতে করে আমি আবার যেন উপরের লাইনে ব্যাক করতে পারি, কাম ব্যাক করতে পারি। দেখো আমি কি করছি, একটা মিনিট, একটা মিনিট, 1 মিনিট। ওকে ওকে, যেটা বলতেছিলাম, আমি যেমনটা এখানে দেখো যে 4ax² x² ছিল, তো আমি লিখছি কি 2ax² লিখছি। আমি কি আবার উপরের জায়গায় যেতে পারবো না? আমি যদি স্কয়ার করে দিই পারবো, কিন্তু তার মানে এইটা লেখা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? ঠিক হয়েছে। কিন্তু এই যে আবার দেখো আমি এই জিনিসটাকে দেখো এইভাবে লিখছি, আমি কি এই জিনিসটাকে গুণ করে আবার এটা পাবো না? পাবো। কিন্তু এখন যদি তুমি হুট করে আন্দাজে এখানে সি দাও, আরে ভাই উপরে তো সি নাই, আপনি আন্দাজে সি দিলে হবে? সি দিলে কিন্তু হবে না। সি দিতে পারবা যদি তুমি এখানে আবার
1/c করো, c দিতে পারবা কিন্তু, কারণ কি 1/c করলে আবার দেখা যায় কাটাকাটি যায়। সো এই হলো অঙ্কের ম্যাজিক। আমরা কিন্তু অনেকে এই ম্যাজিক্যাল জিনিসটা বুঝি না। এই ম্যাজিক্যাল জিনিসটা না বুঝে কি করে আমরা পরের লাইনে যাই। তোমাকে মনে রাখতে হবে পরের লাইন যেতে শর্তই হচ্ছে যে আবার যেন উপরের লাইনে যাওয়া যায়। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার এখানে একটা কি দেবো, বি স্কোয়ার দেবো। তাহলে দেখো তো সূত্রটা তৈরি হয়েছে কিনা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র তৈরি হয়েছে কিনা দেখো তো, সুন্দর। এ স্কোয়ার প্লাস 2, এটা এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। কিন্তু ভাই এখানে তো বি স্কোয়ার ছিল না। গুড কোশ্চেন। তাহলে এখন কি করতে হবে ভাইয়া, মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো তো আবার যদি আমি মাইনাস করে দেই, তাহলে মাইনাস আর প্লাস কি যাবে, কাটাকাটি করে আবার 0, আবার আগের লাইন পাওয়া যাবে কিনা, আবার কিন্তু আগের লাইন পাওয়া যাবে। এইটা যারা বোঝে অঙ্কতে তারা কিন্তু অঙ্কটাকে এনজয় করে, আর যারা এইটাকে বোঝে না তারাই কিন্তু অঙ্কতে ভেজাল করে। তো যাই হোক, এর পরের লাইনে আসি। এর পরের লাইনে কি হবে, প্লাস 4ac ইজ ইকুয়াল 0, কারণ 4ac এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। 4ac যা ছিল আমি তাই লিখলাম, ইকুয়াল 0। এইবার আমি যেটা সূত্র হয়েছে সেই সূত্রটাকে আমি লিখে ফেলি। এই যে আমার এই জায়গাটা কিন্তু পুরোটাই সূত্র হয়েছে, তাই না? আর এখানে যেটা আছে সেটাকে আমি এই দিকে নিয়ে যাই, এই মাইনাস বি স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে গেলে কি হবে, প্লাস বি স্কোয়ার। আর এই প্লাস 4ac-টাকে ওই দিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস 4ac। ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা যেটা করব, এই স্কোয়ারটাকে ওই দিকে পার করে দিব। স্কোয়ারটাকে ওই দিকে পার করে দিলে কিন্তু এখানে একটা প্লাস মাইনাস আনতে হয়, এটা মনে রাখবা। স্কোয়ারটাকে ওই দিকে করলেই প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস কি হবে, 4ac হবে। এইবার আমরা যেটা করব, এই বিটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, তাহলে প্লাস বিটাকে এই সাইডে আনলে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। এইবার আমরা দেখো তো কি লিখতে পারি, x ইকুয়াল লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস এ, ডিভাইডেড বাই হচ্ছে কি টোয়াইস এ। সো আই হোপ তোমরা সূত্রটা পেয়ে গেছো, সূত্রটার প্রমাণ তোমরা পেয়ে গেছো। ক্লিয়ার? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। সো এই হলো আমাদের x এর মান, যেটা আমরা একটু আগে বসাইছিলাম। সো এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? আই হোপ এতটুকু তোমাদের সবার ক্লিয়ার আছে। ওকে, এতটুকু সবার ক্লিয়ার না? দেখেন এগুলো যারা বুঝবেন না, না বুঝলেও চলবে, কারণ এগুলো আপনাদের পরীক্ষার কোনো মানে কোশ্চিন না, জাস্ট এগুলো বেসিক বেসিক। এখন যারা না বুঝবেন কিছু করার নাই, ডাইরেক্ট সূত্র মুখস্থ করবেন, আর কোনো কাজ নেই আপনাদের। অনেকে আছে মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা দেখো না, যার কারণে এই সমস্যা। কারণ আমি যে ধীর গতিতে বোঝাচ্ছি, এই ধীর গতিতেও যদি কেউ না বোঝে তবে ডেফিনেটলি তার মনোযোগের সমস্যা আছে, ডেফিনেটলি 100%। মনোযোগের সমস্যা ব্যতীত সে এই কোশ্চিন কখনোই আমাকে করিবে না, কখনোই করবে না। আচ্ছা ওকে, তাহলে এর পরবর্তীতে যাই আমরা। এর পরবর্তীতে আমরা এখানে নিশ্চয়ক খুঁজবো, এই সমীকরণটাতে আমরা নিশ্চয়ক খোঁজার ট্রাই করবো যে আসলে নিশ্চয়কটা কি এখানকার। আমরা কিন্তু নিশ্চয়ক খুঁজবো, নিশ্চয়কটা আসলে কি। নিশ্চয়ককে কি দ্বারা প্রকাশ করা জানো? ডি দ্বারা। তোমরা যারা নির্ণায়ক পড়ছো সেই নির্ণায়কের সাথে খুবই সম্পর্কযুক্ত এই নিশ্চয়কের। দেখো এটা কিন্তু একটা মজার বিষয় যে নিশ্চয়ক আর হচ্ছে নির্ণায়ক, এই দুটার সম্পর্ক আছে, ঠিক আছে? আর হচ্ছে কি নির্ণায়ক। তাহলে নিশ্চয়ক আর নির্ণায়ককে কিন্তু দুটাকে ডি দ্বারা প্রকাশ করে, এটা কি জানো তোমরা? দুটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কেন জানো? নির্ণায়ক আসলে কি করে বলো তো, আমি তোমাদেরকে শিখাইছিলাম। নির্ণায়কের নামটা কেন নির্ণায়ক, কারণ নির্ণায়ক নির্ণয় করে দিচ্ছে যে তুমি আসলে ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করতে পারবা কিনা, যার কারণে ওর নাম নির্ণায়ক। ঠিক সেম টু সেম এই যে আমরা সমীকরণটা এখানে বের করছি, এই সমীকরণটাকে তুমি নির্ণয় করতে পারবা কিনা এটাও তোমাকে ডিসাইড করে দিবে হচ্ছে সেই নিশ্চয়ক, যার নামে এর কারণে নামটা হচ্ছে নিশ্চয়ক। কেমনে একটু বুঝাই বলি। দেখো আমি সমীকরণটাকে এই সাইডে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। বি স্কোয়ার মাইনাস কত 4ac ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস। দেখো আচ্ছা দেখো তো এখানে একটা রুট আছে না,
সো এই রুটের ভেতরে যদি কোনো মানে সামহাউ এই রুটের ভেতরে যদি মাইনাস আসে তাহলে কি ঘটনাটা ঘটবে কত দেখি। ধরো রুটের ভেতরে আসলো মাইনাস, প্লাস মাইনাস এই রুটের ভেতরে কোনো কারণে -10 চলে আসছে বা সামথিং কিছু একটা চলে আসছে, তাহলে -10 যদি চলে আসে এটা কার মান ভাই? এটা হচ্ছে b² - 4ac এর মান কত? -10, যার কারণে তো আমরা এখানে বসাইছি কত? -10, অর্থাৎ b² - 4ac এর মান কত? -10 বসাইছি আমরা। যদি -10 আইসে তার মানে তো জটিল সংখ্যা, তার মানে এটা অবাস্তব জিনিস, রুটের ভেতরে মাইনাস কখনো পসিবল না। তাহলে এটা কি জিনিস? অবাস্তব জিনিস। তাহলে এই যে অবাস্তব জিনিস যদি a মাইনাস হয় তাহলে অবাস্তব হয়ে যাচ্ছে। তাহলে ডিপেন্ড করতেছে কিন্তু এর উপর যে আমরা এই x এর ভ্যালু নির্ণয় করতে পারবো কিনা। যদি মাইনাস হয় তাহলে কি নির্ণয় করতে পারবো? কখনোই নির্ণয় করতে পারবো না। তাহলে কার উপর ডিপেন্ড করতেছে? b² - 4ac। এই b² - 4ac এর উপরে কিন্তু নির্ভর করতেছে যে আমরা কি মান নির্ণয় করতে পারবো কি পারবো না। যার কারণে এই নিশ্চয়ক হচ্ছে d = b² - 4ac। বইয়ে দেখবা নিশ্চয়ক, বইয়ে এরকম কোশ্চেন করে যে নিশ্চয়ক কি বা নিশ্চয়কের সূত্রটি লেখো, তখন তোমরা কি লিখবা? তখন তোমরা হচ্ছে এই সূত্রটা লিখবা, ঠিক আছে? নিশ্চয়ক কি, তখন তোমরা কি লিখবা? এই সূত্রটা লিখবা, b² - 4ac। সো এই হলো নিশ্চয়কের সূত্র। কি করতেছো ভাই? আর মার্কার নাই দুনিয়া। তাহলে b² - 4ac এইটা হলো নিশ্চয়ক। এখন আমরা হচ্ছে মোটামুটি বেসিক ক্লিয়ার করে ফেলছি। এখন আমাদের আর একটা লাস্ট ধাপের দিকে আমরা যাব, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। এগুলো তো ছোটখাটো মনে করো যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিশ্চয়কের সূত্রটা লাগবে। যারা এতক্ষণ কিচ্ছু বোঝো নাই তারা শুধু এতটুকু মনে রাখবে যে নিশ্চয়ক মানে কি, d = b² - 4c। এতটুকু মনে রাখবা, ক্লিয়ার? এতটুকু শুধু মনে রাখবা। তাহলে এবার আমরা হচ্ছে পরবর্তী আরেকটা স্পেশাল জিনিসে যাব। এটা আরেকটা স্পেশাল জিনিস। তোমরা যারা আমার জটিল সংখ্যার লেকচারটা করছো তোমরা দেখবে যে ওই জটিল সংখ্যার লেকচারটার মতো এইটা। দেখো এই যে আমরা x এর মান এখানে দেখো তো কয়টা পাইছি, দেখো তো এখানে কিন্তু x এর মান দুটো আছে, দেখছো কি তুমি এখানে লক্ষ্য করে? এখানে x এর মান একটা হলো -b প্লাস b² - 4ac ডিভাইডেড বাই হচ্ছে কত? টুয়াইস a। আরেকটা x এর মান কত বলো তো? -b - b² - 4ac টুয়াইস a। দুটো না? দুটাই তো। একটা হচ্ছে দেখো প্লাস মাইনাস ছিল তো, একটা প্লাস আর একটা মাইনাস। সো আমি এবার যেটা করব, আমি এই দুটাকে মানে যোগ আর গুণ করব। আমি এই দুটাকে যোগ আর কি করব রে? গুণ করব। তাহলে যোগ আর যদি গুণ করি, দেখো আমি এটাকে ফার্স্ট অফ অল একটু ধরে নেই আলফা, এটাকে ধরে নেব হচ্ছে বিটা। তাহলে আমি যেটা করব যে ফার্স্ট অফ অল হচ্ছে আলফা এবং বিটাকে যোগ করে দেখব যে কি হয়। তাহলে আলফা এবং বিটা একটা নাম, যেমন তোমার নাম, তোমার আব্বু আম্মু দিছে মদন, আরেকজনের নাম দিছে সদন, এই হলো নাম, ঠিক আছে? তাইলে এই আলফা বিটার নাম এখন যদি আমি যোগ করি, যোগ করলে দেখি কি হয়। তারপরে যোগ কত? -b - b² - 4ac ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস a। তাহলে আমি যদি এখন যোগ করি, তাহলে যোগ করলে দেখো তো কি লেখা যায়? 4a, ঠিক আছে না? যোগ করলে কত হয়? 4a, ঠিক আছে না? অনেকে বলছে হ্যাঁ, মাথা নাড়িয়ে দিছে, আমি জানি 100% শিওর। চিন্তা ভাবনা করিও অ্যান্সার দিও। লসাগু করলে 2a হবে, তাহলে 2a কাটলে কত হবে? -b প্লাস b² - 4ac। তারপরে এখানে কি হবে? -b - b² 4ac। তাহলে দেখো তো এইখানে আমাদের একটা জিনিস কাটাকাটি যাচ্ছে, এই যে একটা জিনিস কাটা যাচ্ছে, এই যে একটা জিনিস কাটা যাচ্ছে। তাহলে কাটাকাটি করলে আমরা দেখতেছি কত হবে? -2b আর নিচে কি হবে? টুয়াইস a। এটা যোগ করলাম ভাই সিম্পলি। কাটাকাটি যদি এখন করি এখানে 2 2, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কত? -b আর a, আলফা প্লাস কি বিটা। আচ্ছা এই যে আলফা প্লাস বিটা আমি ধরে নিয়েছি,
এইটাকে কি বলি বলতো? মূল বলি। আমি বলছি না যে মূল মানে কি এক্স এর মান, বলছি কি না মূল মানে এক্স এর মান। তাহলে এক্স এর মান কয়টা বের হবে? দুটো বের হবে না? তাহলে এক্স এর মান বের হবে দুইটা। তাহলে এই আলফাটা একটা হচ্ছে মূল, বিটা একটা মূল। এখন অনেকে হা মেলে আসছে যে মূল কি ভাইয়া, মূল কি? এই যে দেখ বাপ, তুই যে এই সমীকরণটাকে সমাধান করছিলি তখন এক্স এর মান বের করছিলি একটা -3, আরেকটা বের করছিলি -2, মনে আছে? মনে আছে না? এগুলোকেই বলা হয় মূল। সেই মূল, এই মনে করো যে -3টা হচ্ছে আলফা, মনে করো যে আলফা ইকুয়াল -3, এটা একটা মূল, বিটা ইকুয়াল মনে করো যে -2, এইটা আরেকটা মূল। এটাকে কি বলা হয়? মূল বলা হয়। তো যখন দুটা মূলকে আমি যোগ করব তখন সেটা সূত্র হচ্ছে -b/a। ভাই -b/a এটা আবার কোন জিনিস? এই দিকে একটু তাকাও। আমি যখন তোমাকে বলছিলাম যে এই সমীকরণে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, বলছিলাম কিনা? এই সমীকরণে মনে করো যে সাপোজ এই সমীকরণে তোমার এ কোনটা? এ হচ্ছে তোমার কোনটা? এই 1। আর বি কোনটা? বি হচ্ছে তোমার এই 5। আর সি কোনটা? সি হচ্ছে তোমার হচ্ছে 6। তাহলে আমি যদি এখানে মূলের মান বসাই তাহলে বি এর মান কত হবে রে? 5। আর এর মান কত হবে রে? 1। তাহলে আলফা প্লাস বিটা এই মূলদ্বয়ের যোগফল হবে কত? -5/a, -5/a। তাহলে এখন ভাই এই বি আর এ বলতে কি বোঝাচ্ছে? এখনো অনেকেই বুঝতেছে না ভাই। বি আর এ বলতে এই যে এখান থেকে দেখো, এখানে বি বলতে মূলত এক্স এর সহগকে বোঝায়, এক্স এর সহগ। আর আর এখানে এ বলতে কি বোঝায়? এক্স স্কোয়ারের সহগ। এইটা হলো সূত্র। যারা এতক্ষণ কিচ্ছু বোঝো নাই তারা শুধু এতটুকু মনে রাখবা যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল হচ্ছে -b/a। যারা কিচ্ছু বোঝো নাই তারা এইটা মনে রাখবা। তো আমি হচ্ছে এইটা লিখে দেই এই সাইটে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল -b/a, এই সূত্রটা মনে রাখবা। আচ্ছা, এইবার আমরা হচ্ছে গুণ করব। এবার আমরা কি করব? একটু গুণ করে দেখবো যে গুণ করলে অ্যান্সার কত হয়। তাহলে মূলদ্বয়ের গুণ ফল। ওকে, তাহলে আমরা এখানে গুণ করব। তাহলে এগুলা বাদ দেই, মিশাই। এখন গুণ করলে কিরকম হবে দেখো তো, গুণ করলে কিরকম হয় দেখো। গুণ করলে আমরা মূলত এখানে কি পাবো? নিচে পাবো হচ্ছে 4a², তাই না? আর উপরে কি পাবো? উপরে পাবো -b, তারপর স্কোয়ার -√b² - 4ac। তোমরা যারা জটিল সংখ্যা পড়ছো সেম টু সেম কাজ কিন্তু আমি করছিলাম, আশা করি তোমাদের মনে পড়ছে। যারা অ্যাকচুয়ালি ক্লাস করো রেগুলার তাদের কিন্তু এগুলা কোনো সমস্যা না। এই যে দেখো, এইটাকে যদি তুমি এ ধরো, এইটাকে যদি তুমি বি ধরো, তাহলে এখানে কি দেখতেছো? এ প্লাস বি ইন্টু, এইটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি বি ধরো, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল কি লেখা যায়? a² - b²। সেই সূত্রটা আমি বসাইছি, a² মাইনাস হচ্ছে b²। তাহলে এখান থেকে স্কোয়ার আর রুট কি যাবে? কাটা যাবে। আর এখানে স্কোয়ার করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস b² হবে। আর এই যে মাইনাস স্কোয়ার রুট তো কাটা, তাহলে এই মাইনাসটা বি এর সাথে গুণ হবে। তাহলে মাইনাস আর b² গুণ করলে -b², মাইনাসে মাইনাসে প্লাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে কত? 4a²। তাহলে এই প্লাস বি আর মাইনাস বি কাটা। তাহলে এখন আমাদের ফাইনালি পড়ে থাকলো কি? এই যে এইটা। তাহলে এখান থেকে 4a আর এখান থেকে 4a কাটা, তাহলে নিচে পড়ে থাকবে শুধু একটাই, কারণ দেখো এখানে a² আছে। এক কথায় লেখা যায় ভাইয়া c/a। তাহলে আমরা জানি যে আলফা ইন্টু বিটার অ্যান্সার কত? c/a। যারা কিচ্ছু বোঝো নাই তারা শুধু এতটুকু মনে রাখবা যে আলফা ইন্টু বিটার মান হচ্ছে c/a। c/ কি? a। তাহলে মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল -b/a আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। এখানে দেখো যে এখন অনেকে তো বেসিক বোঝে না, যে ভাই আমি এত কিছু বুঝবো না, ভাই আমি এত কিছু মনে রাখারও দরকার নেই, আমি শুধু মনে রাখবো সূত্র দুইটা। তো শর্টকাট কোনো টেকনিক আছে কিনা? শর্টকাট টেকনিকটা হচ্ছে দেখো, দুটার নিচে কিন্তু কি আছে? দুটার নিচে এ আছে। তার মানে মনে রাখবে যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা দুটার নিচে ফার্স্ট অফ অল এ থাকবে। এবার আসো যে বি আগে না সি আগে? আগে কিন্তু বি। আগে আমরা কি করছিলাম? যোগ করছিলাম না? তাহলে তুমি এটা মনে রাখবা, থিঙ্কিং করবে যে যোগ যেহেতু আগে করছি মানে আলফা প্লাস বিটা আগে কি আছে? বি আছে। তাহলে আগে বি হবে, আর গুণের ক্ষেত্রে আগে পরে সি হবে। দেখো আমি তোমাদেরকে বুঝাই। মনে করো যে সাপোজ আমি সূত্র লিখবো, তাহলে আগে কি আছে? আলফা প্লাস বিটা। তাহলে আমার সূত্রের
শর্টকাট অনুযায়ী কি জানি আমি, এর নিচেও এ বসবে, এর নিচেও এ বসবে। এবার আমি কি জানি যে যেহেতু আগে বি আসে তাহলে আগে বি বসবে, এ বি সি ডি ই এফ এরকমটা। আর এখানে কি বসবে, আগে বি বসবে তারপরে হচ্ছে সি বসবে, আর এখানে একটা মাইনাস বসাই দেবো, শেষ। তাহলে এভাবেই কিন্তু তুমি শর্টকাটে সূত্র দুইটা মনে রাখতে পারো। তাহলে আমরা আলফা এবং বিটা এই দুটাকে আমরা মূল হিসাবে চিন্তা করব, অর্থাৎ সমীকরণের মূল, দ্বিপদী সমীকরণের যে দুইটা অ্যান্সার পাওয়া যায় সেই দুইটা অ্যান্সার, একটার নাম আলফা আর একটার নাম কি, বিটা। আই হোপ তোমরা এই সূত্রগুলো বুঝছো। তাহলে আমরা এই অধ্যায়ে কয়টা সূত্র শিখলাম মোটামুটি এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা মোটামুটি 3টা সূত্র দেখলাম, এই যে একটা, এই যে 2টা, এবং আরেকটা দেখলাম সেটা হলো নিশ্চয়ক, ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 3টা সূত্র আমরা দেখলাম। ওকে, মোটামুটি আমাদের এই 3টা সূত্রের বেসিক দেওয়া একদম ক্লিয়ার। এইবার আমরা হচ্ছে ডিরেক্ট অঙ্কতে যাব, অর্থাৎ অতি সংক্ষিপ্ত অঙ্ক বইয়ের। আমরা বইয়ের এখন অতি সংক্ষিপ্ত অঙ্কতে যাব। ক্লিয়ার? ওকে, এগুলো মিশাই দিলাম, এগুলো আর কিচ্ছু লাগবে না। এখন বইয়ে আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত অঙ্কতে যাব। ওকে, শুধু এখন সূত্রগুলো আমি এখানে রাখলাম। ওকে, তো সবাই বাসি আসতো তো নাকি? যাক, বাসি থাকলে ভালো। এখন আসো অতি সংক্ষিপ্ত অঙ্ক। এবার তাহলে দেখবা যে আসলে এই বিষয়গুলো কি। আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কতে যাব, অতি সংক্ষিপ্ত। আচ্ছা, সুন্দর। প্রথম কোশ্চেনটা 2021 সালে আসা কোশ্চেন। সো অতি সংক্ষিপ্ত দেখো, কেন এতক্ষণ ধরে এগুলো তোমাদেরকে পড়ালাম। প্রথম কোশ্চেনটা কি করছে জানো? প্রথম কোশ্চেনটা করছে যে এটা তোমরা অ্যান্সার দিবা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল 0। এটা কি দেখাইছিলাম না? এটা কি ব্লেন্ডার মেশিন, রাইট? সমীকরণের নিশ্চায়ক লিখো। আচ্ছা, তোমরাই বলো তো কমেন্টে, এই সমীকরণের নিশ্চায়ক কত? এই সমীকরণটা নিশ্চায়ক কত? আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণের নিশ্চায়ক কত? কমেন্টে বলো দেখি নিশ্চায়ক কত সমীকরণটার নিশ্চায়ক আসলে কত হবে, কমেন্ট করে আমাকে জানাও। বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে গুড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমরা লিখতে পারি একেবারে ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac, এটার অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন। আচ্ছা দেখো, 4x ইজ ইকুয়াল 0, সমীকরণের নিশ্চায়ক লিখো। সেম কোশ্চেন, খালি আগেরটা এরকম ছিল, এখনটা এরকম। তাহলে এখনকার ক্ষেত্রে দেখো, এটাও কিন্তু ওই ব্লেন্ডার মেশিনের ছোট ভাই। সো আমরা সেম ভাবে নিশ্চায়কের জন্য কি জানি, ডি। এখানে সূত্র জানি হচ্ছে 4ac। এখানে তোমরা লিখবে যে আমরা জানি, প্রথমে আমরা জানি ডি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি কোনটা রে? এই যে ভাই, এটা বি। তাহলে 4 স্কোয়ার। এ কোনটা? এই যে 3। সি কোনটা? এই যে 9। তাহলে 4 4 16, 3 4 কত? 12। কত রে? 3 12, না 3 4 12, 9 9 2 18, 9 1 9, 108। তাহলে যোগ টোগ করলে অ্যান্সার হবে আমাদের
কি রে এখানে কি লিখছি রে? এখন যদি আমি বিয়োগ টিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের অ্যান্সার পাবো হচ্ছে -92, এটাই অ্যান্সার। এরপরে কোশ্চিন, নেক্সট কোশ্চিন, কোন শর্তে, দেখো খুব সুন্দর একটা কোশ্চিন করছে 3 নাম্বার, কোন শর্তে, হ্যাঁ কোন শর্তে দেখো কোন শর্তে ax² + bx প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। কোন শর্তে x² + bx + c ইজ ইকুয়াল এত 0 সমীকরণের যে মূলদ্বয়, মূলদ্বয় মানে কি রে? মূলদ্বয় মানে অ্যান্সারকে বোঝাচ্ছে, অর্থাৎ আলফা এবং বিটাকে বোঝাচ্ছে, অর্থাৎ আলফা আর বিটাকে বোঝাচ্ছে। এই সমীকরণে যে অ্যান্সার পাবো, আলফা বিটা পাবো না, মানে দুটো অ্যান্সার তো পাবো। এটা দ্বিপদী সমীকরণ, দ্বিপদী সমীকরণে অ্যান্সার কিন্তু দুইটা হবে। যদি এটা 3 পদী থাকতো তাহলে অ্যান্সার 3টা হইতো। তো যাই হোক, তো দ্বিপদী যার মানে আমরা অ্যান্সার পাবো দুইটা। তাহলে এই আলফা এবং বিটা কি হবে? বাস্তব এবং সমান হবে। অর্থাৎ ধরো সাপোজ যে x এর মান আমরা একবার পাইছিলাম না -3 আর -2, তো অমনটা না, আমরা x এর মান পাবো এরকম যে -3 পাবো আবার -3 পাবো। অর্থাৎ দেখো তো এইটা মূল যা আবার এইটা মূল তা না, সেম না। তাহলে ওইটা বলছে যে কোন শর্তে, শর্তটা হচ্ছে যে দেখো যে আমরা অ্যান্সারটা লিখবো যে নিশ্চয়কের যে মান আছে আমাদের, অর্থাৎ ডি এর মান, যদি ডি এর মান আমাদের কখনো শূন্য হয়ে যায়, দেখো আমরা লিখবো অ্যান্সার যে নিশ্চয়কের মান শূন্য শূন্য হলে এটা লিখবো, ঠিক আছে? মানে কি রে, ডি ইকুয়াল 0 হবে। তাইলে মূলদ্বয় কখন বাস্তব আর সমান হবে? যখন নিশ্চয়কের মান শূন্য হবে, অর্থাৎ b² - 4ac ইজ ইকুয়াল 0 হবে। তখনই মূলত নিশ্চয়কের মান কি হবে, তখনই তোমার মূলদ্বয়ের মান বাস্তব এবং সমান হবে। এটা শর্ত, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে কোশ্চিনটা আমি লিখি, দেখো 4 নম্বর কোশ্চিন। 3 এবং -4 বিশিষ্ট মূল বিশিষ্ট হ্যাঁ দ্বিঘাত সমীকরণ লেখো, দ্বিঘাত সমীকরণ লেখো। তাহলে কোশ্চিনটা কি আমার? কোশ্চিনটা হচ্ছে যে 3 এবং হচ্ছে কত -4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কত হবে সেটা আমাদের লিখতে হবে। ওকে, সব দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এটা কিন্তু নতুন কোশ্চেন। আমরা এই যে দেখো, ধরো সাপোজ তোমাকে আমি যদি দেখো প্রথমের দিকে একটা সমীকরণ দিছিলাম না, প্রথমের দিকে তোমাকে একটা সমীকরণ কিন্তু দিছিলাম। সমীকরণটা কিরকম ছিল যে x² + 5x প্লাস হচ্ছে 6 ইজ ইকুয়াল কত 0। এই সমীকরণটার অ্যান্সার কি ছিল? তুমি অ্যান্সার বের করছিলা যে x ইকুয়াল -3 এবং x ইকুয়াল -2, রাইট? সো তোমাকে যদি আমি কখনো দিতাম যে দেখো যে -3 আর -2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লেখো, তখন সেটা অ্যান্সার কত হতো? এই যে উপরেরটা। মানে আমরা একটু আগে যেটা করছি লেফট থেকে রাইট করছি, এখন রাইট থেকে লেফটে যাইতে হবে। সো এইটার জন্য তুমি চাইলে এভাবে করতে পারো যে কিরকম, যে দেখো যে আমরা জানি x ইকুয়াল কত এত,
আবার আমরা জানি x ইকুয়াল কত -2। তাহলে আমরা এইটাকে এভাবে লিখবো যে এক্সটাকে এই তিনটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে কত হবে +3 হবে, আর এইটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে +2 হবে ইজ ইকুয়াল 0। এইটাকে যদি আমরা এইভাবে গুণ করে দেই তাহলে কিন্তু আমরা এইটা পাবো, বাট আমরা এইভাবে করব না, আমরা একটা সূত্র মুখস্থ করব, ওই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে এরকম অঙ্কগুলো সমাধান করব। তো সূত্রটা কি আমরা একটু দেখে নিই। সূত্রটা হচ্ছে যেহেতু দ্বিঘাত সমীকরণ, সূত্রটা কি যেহেতু দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলছে তাহলে সব সময় x স্কয়ার হবে, আগে x কি হবে স্কয়ার হবে, তারপরে একটা মাইনাস হবে ব্র্যাকেটে, এটা মনে রাখবা, এটা কিন্তু রচনামূলকে লাগবে, রচনামূলক সংক্ষিপ্তে লাগবে। তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের কি রে যোগফল, মূলদ্বয়ের যোগফল। আচ্ছা, ইন্টু এক্স, ইন্টু কি এক্স, এগুলো আর খুব একটা লাগবে না, এখন মিশাই দিই, ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, গুণফল। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে লিখতে চাই যে আমরা জানি তো ভাইয়া মূল মানে হচ্ছে আলফা প্লাস বিটা, একটা মূল আলফা আর একটা মূল কি বিটা, আমরা চাইলে এভাবেও লিখতে পারি। যেহেতু সমীকরণ তৈরি করতে হবে তাহলে ইকুয়াল কি দিতে হবে রে, সমীকরণের ক্ষেত্রে ইকুয়াল আমাদের 0 দিতে হয়। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, ক্লিয়ার? বাংলায় সূত্রটা মনে রাখতে পারো, তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে মূল কয়টা, এই যে দুইটা মূল মনে করলাম -3 আর -2। সো এর আগের অঙ্ক যেটা দিচ্ছে এটা তুমি বাসায় সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, এখানে x স্কয়ার যা আছে তাই থাকবে, এখানে আমরা এই যে মূলদ্বয়ের যোগফল মানে কি আলফার মান আর হচ্ছে বিটার মান, তাহলে এখানে এইটা ধরলাম যে এটা আলফার মান আর এটা হচ্ছে বিটার মান, তাহলে এটা -3 আবার -2, তাহলে আমি যদি মূলদ্বয়ের যোগফল করি তাহলে যোগফলটা কিরকম হবে -3 যোগ -2, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে না, তাহলে এখানে মাইনাস দিলাম একেবারে, ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মানে কি -3 ইন্টু হচ্ছে -2 ইজ ইকুয়াল 0। তুমি যদি এখন ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন করো তাহলে এখানে পাচ্ছ কত -5, সেই -5 আর এখানে মাইনাস, তাহলে কত হবে +5x প্লাস, তুমি যদি এখানের সাথে এটা গুণ করো -3 আর -2 গুণ করলে কত হবে 6 ইজ ইকুয়াল 0। দেখো চমৎকার ভাবে কিন্তু আমরা এই যে সমীকরণটা পেয়ে গেছি। তাহলে আমাদের সমীকরণটা বের করার সূত্র হচ্ছে এইটা, যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয় কি কে ছিল, মূলদ্বয় ছিল একটা -3 আর একটা -2, তাহলে আমরা কি করছি যোগ করছি, যেহেতু এখানে মাইনাস ছিল ওই যোগ যদি করতাম তাহলে কি হইতো প্লাসে মাইনাসে মাইনাস হতো, যার কারণে একবারে মাইনাস দিছি, তারপরে প্লাস মূলদ্বয়ের গুণফল গুণ করছি। সো এইটা বুঝছো না সবাই? তাহলে তোমাদেরকে যদি আমি নতুন কিছু দেই, যেমন একটু আগে যেটা ছিল 3 এবং হচ্ছে -4, তোমরা এইটা করতে পারবা না, 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে পারবা না তোমরা? বলো, তোমরা সবাই এটা নির্ণয় করতে পারবা না? ইয়েস অর নট? যদি পারো তাহলে একটু বের করে দেখাও তো সবাই, 3 এবং হচ্ছে -4। আমি এতক্ষণ যা করালাম এর মধ্যেই কমন, এর মধ্যেই কমন, আসলে সত্যি কথা, বেশি কিছু পড়তে হয় না, ডিপ্লোমাতে কম পড়লেই ভালো কিছু করা যায়। কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে কোন টপিকটা পড়বো, কতটুকু পড়বো, এটাই আমাদের সবচেয়ে বেশি সমস্যার কারণ। ঠিক আছে, এটাই কি সবচেয়ে বেশি আমাদের সমস্যাটা হয় তৈরি। আমরা হচ্ছে না জানি, অনেকেই মানে অনেকভাবে অঙ্ক করার ট্রাই করি, হ্যাঁ আমরা অনেকেই অনেকভাবে ভয় খাই, অনেকেই অনেক বেশি আবার অঙ্ক করে ফেলি, এত বেশি করে ফেলি যে ইম্পর্টেন্ট অঙ্ক বাদ আনইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু বেশি করে ফেলি, সেগুলো সমস্যা। এই সমস্যাগুলো করা যাবে না, বুঝছো? তোমরা একটু অ্যান্সারটা বের করে দাও, তোমরা আমাদের অ্যান্সারটা বলো। আচ্ছা, এই যে খায়রুল ইসলাম, তোমারে আমি দেখছি তুমি কেন জানি ক্লাসে একটু অমনোযোগী টাইপের, আমি বারবার দেখছি যে তুমি আরেকবার বুঝিয়ে দেন, আমি তো আরেকবার রিপিট করেই আমি তোমাদের কাছে আসলাম, আমি এমনটা যে একবার বুঝিয়ে তোমাকে বললাম যে বুঝছো কিনা, আমি আবার বলছি যে এই জিনিসটা এরকম এরকম, তুমি তাও বলতেছো আবার বুঝিয়ে দেন। তাহলে একটা জিনিস কয়বার বুঝাবো, একটা টিচার কয়বার বুঝায়?
একটা জিনিস, তা আবার এত স্লোলি বলছি আমি কথাগুলো। ওকে, এক্স স্কোয়ার প্লাস এক্স, অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস এক্স। অনেকে মাইনাস এক্স দিছো। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 12। ওকে, গুড। এক্স স্কোয়ার প্লাস এক্স হবে, এক্স স্কোয়ার কি হবে? প্লাস এক্স হবে। আমি এটা আরেকবার দেখাই দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার কি হবে? প্লাস এক্স হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স হবে। দেখো আমাদের বলছিল যে অঙ্কটাতে একটা মূল হচ্ছে তোমার 3 এবং আরেকটা মূল কত? -4। তাহলে আমরা অঙ্কটা সমাধান করবো, তখন আমরা এভাবে লিখব যে আমরা জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস, সরি, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, এটা একটা সূত্র, ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল 0। তাহলে এখানে মূল কয়টা? এই যে একটা মূল, এই যে একটা মূল। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মূল দ্বয়ের যোগফল, ভাই এইটারে আর এইটারে যোগ করবেন আপনি। তো দুইটারে যদি যোগ করেন তাহলে যোগ করলে কত পাবেন শুনেন তো? এই যে -3, এই শুধু 3, আর যোগ যদি করি -4 কে, তাহলে মাইনাস আর প্লাস কি হবে? মাইনাস আর প্লাস কি হয় গুণ করলে? মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয় রে বাপ, এই যে মাইনাস। অনেকে আবার বললো যে ভাই যোগ করতে হলো, আপনি এখানে বিয়োগ লিখলেন কেন? এতটুকু যদি না বুঝো কেউ, ক্লাস 6-এ গিয়ে ভর্তি হবে, ক্লাস 5-এ গিয়ে ভর্তি হও, এটা বেটার। মূলদ্বয়ের গুণফল, এই যে একটা মূল, এই যে একটা মূল, তাহলে 3 ইন্টু কত? -4 ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস এই 3-এর সাথে -4 করলে কত হবে? -1 না? এখন অনেকে এটা বোঝে না যে -1 আমি একেবারে গুণ করে দেবো, সেজন্য একটু ভাঙাই দিলাম। যাও, 3-এর সাথে মাইনাসকে 4 করলে -1, আর এখানে যা ছিল তাই, প্লাস 3-এর সাইডে কত হবে? 3-এর সাইডে মাইনাস এই যে 12 ইকুয়াল 0। এরপরে আসো মাইনাসে মাইনাসে +1, ও সরি এক্স লেখা হয়নি, এই যে এক্স দিলাম, আর এখানে প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে -12 ইজ ইকুয়াল 0। এই তো অ্যান্সার, এই তো অ্যান্সার। আপনারা বুঝছি ভাই, এখানে আপনারা গন্ডগোল করছেন 100%। কেরে ভাই, আপনাদেরকে যদি আমি বলি যে -3 আর -4 যোগ করেন, আচ্ছা আমাকে বলেন তো সত্যি কথা, যে কয়জন বুকে হাত দিয়ে এটা বের করতে পারবেন? মনে তো হয় না। আপনাদের আবভাব দেখে মনে হয় না যে 80% স্টুডেন্ট এটা বের করতে পারবে। হ্যাঁ, কেন -3 আর -4 কে যদি যোগ করতে বলি, এটা যোগ করতে পারবে না তোমরা নরমালি? তোমরা সেই জায়গাতে তো ভুল করছো। -3 আর -5 কে যদি যোগ করো, তাহলে যোগ করার সময় এই প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে না? ঠিক যেমনটা এখানে হয়েছে, যেমন এখানে 3 আছে আর এখানে -4 আছে, তাহলে 3 যোগ -4 যদি করি, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, তার কারণে এখানে 4, তাহলে মাইনাস করলে কত হবে? -1, আর এখানে যা ছিল তাই তো আছেই, প্লাস মূলদ্বয়ের গুণফল, এই যে একটা মূল, এই যে একটা মূল 3, আর এই যে আরেকটা মূল -4, দুটাকে গুণ করছি, তাহলে -4 আর -3 +3 গুণ করলে কত হয়? -12 প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -12 ইজ ইকুয়াল 0। তাহলে এই হলো সমীকরণ। আচ্ছা, সো আই হোপ আপনারা যারা বোঝেন নাই তারা এখন বুঝতে পারছেন, এবং যারা তাও বোঝেন নাই
ক্লাসটা অবশ্যই আপনাদেরকে রেকর্ড দেখতে হবে, কারণ আপনারা বোঝেন না আরেকটা জায়গা, সেটা হলো এই মূল মূল বলতেছি না, এই জায়গায় বোঝেন নাই, এবং আমি এটা গলা ফাটাই বলছি যে মূল জিনিসটা আসলে কি। সো ক্লাসগুলো আবার রেকর্ড দেখলে আই হোপ এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের বাকিদের। এবার আমরা পরবর্তীতে যাই, হ্যাঁ পরবর্তী অতি সংক্ষিপ্তে যাই, যে পরবর্তী অতি সংক্ষিপ্তটাতে আসলে কি বলা আছে। পরবর্তী অতি সংক্ষিপ্তে আমাদের ঠিক এরকম জিনিসটা দেওয়া আছে, দেখো যে এরকম অঙ্ক থাকবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ইকুয়াল 0, এর মূল 4 হলে এর একটির মূল, এর একটি মূল 4 হলে, একটি মূল যদি কি হয় 4 হয়, তাহলে অপর মূল নির্ণয় করো, অপর মূল নির্ণয় করো। তাহলে দেখো তো এই সমীকরণে দেখো এক্স স্কোয়ার আছে মানে কি মূল দুইটা পাবো, একটা হয় আলফা পাবো আর একটা কি পাবো বিটা পাবো। ভাই এই জিনিসটা বুঝে নেন ভাই, আমি আবার বলতেছি অ্যান্সার দুইটা, অ্যান্সারটার নাম এমন ভাই, এখন এইটা দেখেই কেন যেন অনেকে ভয় পাচ্ছে যে আলফা কি বিটা কি, আর আজব ব্যাপার। আমি জাস্ট বলতেছি এটা একটা নাম, জাস্ট নাম, নামটাকে দেখে ভয় খাওয়ার কিছু নাই। আমি বলতেছি যে এই অঙ্কটার অ্যান্সার হবে দুটা, একটা নাম এই যে আলফা আর একটা নাম বিটা। সো এখানে বলেই দিছে যে একটা অ্যান্সার কত 4, একটি মূল, মূল মানে কি আমি মূল মানে ক্লিয়ার করছি আগেই, যে মূল মানে হচ্ছে এই সমীকরণটার এক্স এর ভ্যালু বা এক্স এর মান, এক্স এর মান কত 4, তুমি যদি এখানে 4 বসাও তাহলে 0 পাবা, এক্স এর জায়গাগুলোতে যদি 4 বসাও তাহলে কত পাবা, সবগুলোকে ক্যালকুলেশন করে 0 পাবা। তাহলে একটি মূল কত দেওয়া আছে 4 দেওয়া আছে, আরেকটা মূল কত হবে, এখানে এক্স স্কোয়ার আছে যার কারণে মূল কয়টা হবে দুটা হবে, যদি এক্স কিউব থাকতো মূল হইতো 3টা। সো আমরা কিন্তু জানি যে আলফা একটা মূল আর একটা বিটা একটা মূল, এটা আমরা শিখাইছি একটু আগে শিখাইছি, যে আমি ধরে নিলাম, তোমরা যদি ভিডিওটা রেকর্ড করে অ্যাগেইন দেখার ট্রাই করো আরো ক্লিয়ার ভাবে বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন হবে। তো আলফা একটা মূল, তাহলে এই আলফা মূলটাকে মনে করো যে দেওয়া আছে কত 4, তাহলে দেওয়া নাই কি, দেওয়া নাই বিটা, বিটা বের করতে হবে, খুব সিম্পল হবে ভাই। বিটা বের করার প্রসেস কি, আপনারা সূত্র জানেন, আপনারা কি জানেন সূত্র জানেন, কি সূত্র দেখেন তো, আমরা জানি আপনারা দুটো সূত্র জানেন, একটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর একটা জানেন আলফা ইনটু বিটা, কি ঠিক কি না, এই দুটো সূত্র জানেন। তাহলে এই আলফা প্লাস বিটা মানে কি, আমি তাহলে একেবারে সহজভাবে লেখার ট্রাই করি, দুটোর নিচে এ দিলাম, তাহলে প্রথমে হবে বি তারপরে হবে কি সি, মনে রাখার টেকনিক, প্রথমে বি তারপরে কি সি, আর এখানে একটা মাইনাস দেব। তাহলে আমাকে এখন যে কোনো একটা সূত্র নিতে হবে এই অঙ্কটা সলভ করার জন্য, দুটো সূত্রের কাজ নেই এখানে, যে কোনো কয়টা নেব একটা নিয়ে দেখবো যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি বিটার মান বের করা যায় সহজে। আমি যদি মনে করো যে এই প্রথমটা নেই, তাহলে আলফা লাগতেছে বিটা লাগতেছে আর এখানে কি লাগতেছে বি এবং এ। আচ্ছা বিতে দেখো তো এখানে কি আছে, বিতে আছে পি, বিতে আছে কি রে পি আছে, তাহলে এই যে বিতে আছে পি তুমি যদি মানটা বসাও, কারণ এই পি হচ্ছে বি এর মান, এই পি হচ্ছে বি এর মান, এই এক যেটা গুণ আছে সেটা হলো এ, আর এই যে সংখ্যাটা এটা সি, আমরা জানি না যে এটা এ এটা বি এটা সি, তাহলে এই পিটা হচ্ছে বি, তাহলে তুমি যদি মানটা বসাও পি বাই এর মান কত 1, তুমি কিন্তু এখানে কোনো ভ্যালু বের করতে পারবে না, কারণ পি হচ্ছে একটা অজানা মান, অজানা মান দিয়ে তুমি কিন্তু এখানে, আমি মনে হয় বোঝাতে পারতেছি না অনেককে, কারণ আমি জানি আপনাদের প্রবলেমগুলো আমি ভালো করে জানি। দেখেন ভাই আপনি যদি এই সূত্র দিয়ে অঙ্কটা করতে চান তাহলে আপনারে কি বি এর মান বসাতে হবে, তারপরে এর মান বসাতে হবে, বসালেন। এখন এই যে আপনি ধরে নিয়েছেন কি আলফার মান হচ্ছে 4, তাহলে 4 বসালেন। তাহলে এখন দেখেন তো আপনি সুন্দর করে বিটা বের করতে চাচ্ছেন, তাহলে বিটা যখন বের করতে চাচ্ছেন তখন নিচে কি 1 লেখা দরকার আছে খুব, না প্রয়োজন নেই, তখন এই 4টাকে আপনি সুন্দর করে এইদিকে পার করাইলেন, তাহলে +4 এদিকে গিয়ে কি হলো -4, বিটার মান কচু বের হইছে, কচু বের হইছে, কিছু বের হইছে, কিছু বের হইছে, কেন বের হয়নি বলো তো, যদি পি এর মান তোমার জানা থাকতো তাহলে বের হইতো কিনা, অবশ্যই বের হইতো। ধরো পি এর মান 1, তাহলে 1 এর সাথে এইটা ক্যালকুলেশন করলে বের হয়ে যেত। আমি বলছি কিন্তু একটু আগে যে পি অজানা রাশি ভাই, বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু ওই জায়গাটা বুঝতে পারেন যে কেন বের করতে পারবো না, তো এই যে এই কারণে তুমি বের করতে পারবে না এই সূত্র দিয়ে। বাট
আমরা যদি এইবার একটু গুণের সূত্রটা অ্যাপ্লাই করি, অর্থাৎ আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ, এইবার কি পারবো আমরা? ট্রাই করি। তাহলে আলফার মান আমরা কত ধরে নিয়েছি? 4 ধরে নিয়েছি। আমরা এখানে লিখতে পারবো যে, আমরা এখানে লিখবো যে আলফা ইজ ইকুয়াল 4, বিটা ইজ ইকুয়াল হোয়াট, আমরা এখানে এটা লিখবো। তাহলে বিটা ইজ ইকুয়াল আমরা বের করবো এখন। তাহলে সি, সি কত? 8, এ কত? 1। তাহলে এখানে এই 8 এর নিচে 1 লেখার দরকার আছে? খুব দরকার নেই। এই 4টার সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। এদিকে আসে কি হবে? ভাগ, নাকি এটাও বলতে হবে? গুণ আকারে আছে, গুণটা ভাগ হলো। পাইছো বিটার মান? পাইছো বিটার মান? বলো বলো বলো, পাইছো বিটার মান? হ্যাঁ, একটা মূল 4 হলে অপর মূল কত হবে? পাইছো না বিটার মান? কত? 2। এটাই অ্যান্সার। এখন এখানে আরেকটা সমস্যা। কি সমস্যা? ভাই আপনি এখানে আলফাটাকে 4 ধরছেন, আমি যদি বিটাটাকে 4 ধরতাম কোনো সমস্যা হইতো? এটাও করাই দিই। দেখেন, ধরেন সাপোজ আপনি চিন্তা করতেছেন যেটা মাথার মধ্যে, সেটা হলো যে ভাই আমি ধরেন যে বিটা ইজ ইকুয়াল 4 ধরলাম এবং আলফা আমি জানি না, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেমন ধরো সাপোজ মহিলা ডাক্তার আর ছেলে ডাক্তার, সমস্যা আছে খুব? ও মহিলা মানুষ আর একজন ছেলে মানুষ, কোনো সমস্যা নেই। ঠিক বিষয়টা এরকম যে তুমি ধরলে যে বিটা ইকুয়াল 4, আলফা ইকুয়াল জানো না, বের করবা। তো সেম জিনিসটা তুমি এখানে করো। দেখো তুমি আবার সূত্র বসাও, এই যে সূত্র বসালা, সূত্র বসানোর পর তুমি এখন আলফার মান বের করবা। তাহলে এখন কি করবা? আলফার মান জানো না, বিটার মান কত জানো? 4, সি এর মান কত? 8, এর মান কত? 1। তাহলে তুমি কার মান বের করবা? আলফা। তাহলে এখানে দেখো তো সেম জিনিসটা, ঘুরি উল্টে যে হলেও সেই পদ্ধতি না। তাহলে আলফার মান কত? 2। মানে তুমি চাইলে আলফাটাকেও ধরে নিতে পারো প্রথমের দিকে, আবার বিটাটাকেও তুমি ধরে নিতে পারো। অর্থাৎ এই যে একটা মূল দেওয়া আছে 4 না, এই 4টাকে তুমি বিটার জায়গায় বসাতে পারো, আলফার জায়গাতেও বসাতে পারো। সো এগুলো কোনো ম্যাটার করে না অঙ্কতে। সো ফাইনালি আমাদের ক্লাসটা এখন শেষ হলো। সো সবাই কেমন ক্লাস করলা, সবাই ঠিকঠাক বুঝলা কিনা একটু ক্লাসের দিকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, সবাই একটু লাস্টের দিকে কমেন্ট করে জানাও। অনেকক্ষণ ধরে আমরা ক্লাসটা কন্টিনিউ করলাম আজকে, যাক ঠিক আছে। তোমরা একটু জানাও যে তোমরা সব বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝছো কিনা। ঠিক আছে, আজকে অনেকটা বিষয় আমরা হচ্ছে আলোচনা করছি। ওকে, নয়টায় বলো। শোনেন, ক্লাস আমার যদি 6টার সময় থাকে, আপনারা মিনিমাম আমার জন্য অন্ততপক্ষে, অন্য টিচারের জন্য কি করবেন না করবেন জানি না, বাট আমার জন্য অপেক্ষা করবেন। আমি এতটুকু বলবো, কারণ দিন যত যাবে আমার ক্লাস আপনারা খুব কম পাবেন। প্রতিষ্ঠান আমার বড় হচ্ছে, প্রতিষ্ঠানের দায়িত্ব আমার উপর। আমি কিছুদিন পরে হয়তো ডুয়েট অ্যাডমিশনের জন্য ডুয়েটে যাচ্ছি, গাজীপুর যাচ্ছি। আর বেশি জোর 4-5 মাস আছি, পরীক্ষাটা দিয়েই গাজীপুর চলে যাব। তো তোমরা আমাকে খুব কম পাবা। আমাদের দেখা যায় যদি আল্লাহ যদি আমাকে কখনো মানে চান্সটা পাওয়াই দেয়, আল্লাহর রহমতে যদি চান্স পাই ডুয়েটে, তাহলে দেখা যায় ডুয়েটে গেলে আমি তখন অ্যাডমিশন নিয়ে ব্যস্ত থাকবো। অর্থাৎ তোমরা যারা অ্যাডমিশন দিয়ে যাবা তখন তাদের ক্লাসগুলো নেওয়ার নিয়ে ব্যস্ত থাকবো। তোমরা কিন্তু আমাকে খুব কম পাবা। অর্থাৎ তোমাদের যে এমনিতে নর্মালি তো মনে করো যে ম্যাথ ক্লাসটা অবশ্য পাবা, ম্যাথ ক্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আবার নাও পেতে পারো। এখন পরবর্তীতে অনেক টিচার নতুন আসবে, এখানে ডুয়েটেরই টিচার আসবে তোমাদেরকে ম্যাথ পড়াবে, এবং আমি দেখা যায় ওই সেম জিনিসটাই করাবো, ম্যাথই করাবো, তবে সেটা হায়ার ম্যাথগুলো করাবো, ডুয়েটের ম্যাথগুলো করাবো। তোমাদের তো আর ছোটোখাটো ম্যাথ করাইতে করাইতে এখন বুড়া হয়ে যাচ্ছি। সো আমাকে ব্যস্ততার মাঝে থাকা লাগে, এবং ওই ব্যস্ততার মাঝে থাকতে গেলে দেখা যায় যে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পর্যন্ত আমার লেট হয়ে যায় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তার উপর এমনিতে বিবাহিত মানুষ, মাঝে মধ্যে শ্বশুর বাড়ি, মাঝে মধ্যে বউয়ের সাথে মনে করো যে ঘোরাঘুরি, এগুলো থাকেই।
মনে করো যে প্রচুর ঝামেলা, বুঝছো? তো মনে করো যে তুমি যদি বিয়ে করো তাহলে বিষয়টা বুঝতে পারবে একজন মানে বিবাহিত পুরুষের যে কতটা চাপ। শুধু যে তার মনে করো যে কাজের চাপটা আছে তা না, একই সাথে তার ওইদিকে আরেকটা চাপের মধ্যে তাকে থাকা লাগে, অর্থাৎ তার ফ্যামিলি রয়েছে একটা, মনে করো যে ফ্যামিলিকেও দেখা লাগে, আবার এই দিকে আমার ব্যবসাটাকেও সামলা লাগে, আবার তোমাদেরকেও সামলা লাগে, সবকিছুই দেখা লাগে আমাকে। তো সমস্যা হলো এই জায়গাটাতে, ঠিক আছে? তোমরা যখন বিয়ে শাদী করবো তখন তোমরা অনেক বড় হয়ে যাবে, দেখবে যে যেমন মনে করো এখন আমি ছোট মানুষ, বয়স আমার সর্বোচ্চ 21 বছর এখন। সো এখন এই 21 বছরে আমি যখন বিয়ে করে ফেলছি, 21 বছর থেকে ঝাপ মানে একদম লং ঝাপে আমি কিন্তু 30-এ চলে গেছি। মানে আমার বয়স এখন আমি যদি নিজে চিন্তা করি যে আমার বর্তমান বয়স হচ্ছে 30-এর কাছাকাছি। সিরিয়াসলি এটা বলতেছি আমি, কারণ আমার এখনকার বর্তমানে মাইন্ডসেট আর যে আমার পরিবর্তন, আশেপাশের পরিবর্তন, সেগুলোকে আমি অন্যভাবে দেখি। তোমরা যেটাকে দেখো, তোমরা যেভাবে দেখো সেটাকে আমি টোটালি অন্যভাবে দেখি। বাট আমি জাস্ট এইটা চিন্তা করতেছি যে 1 বছর আগেও তোমাদের মতো করেই আমি চিন্তা করতাম, তোমাদের মতো করেই কিন্তু আমি মনে করি যে এই যে তোমরা মনে করো যে প্রতিদিন ডে দাও, সুন্দর সুন্দর স্টোরি দাও, তাই না, সুন্দর সুন্দর পিক পোস্ট করো, আমার ওই জিনিসটা টোটালি এখন বন্ধ হয়ে গেছে। কারণ এখন আমার জাস্ট লক্ষ্য একটাই, মাইন্ডসেট জাস্ট একটাই। তোমাদের মতো কিন্তু এরকম আর আমার ওই মাইন্ডসেট গুলো নাই, ঠিক আছে? তোমরাও যখন ওই লেভেলটাতে যাবা তখন তোমরা কিন্তু এটা বুঝবা। সো আমার আইডিয়া অনুযায়ী তোমাদেরকে আমি একটা উপদেশ দেবো, যদি কখনো সম্ভব হয় তোমাদের দ্রুত বিয়ে করে ফেলবা। মানে যত দ্রুত বিয়ে করবা তত দ্রুত দেখবা যে তোমার মানে পাপের কাজটার সংখ্যা কমে আসবে, প্লাস হচ্ছে তুমি উন্নয়নের দিকে ধাবিত হবা। কারণ কি, ওই যে বললাম, তোমরা যে মাইন্ডসেটটা নিয়ে বর্তমানে আসো, তোমরা ধরো সাপোজ গেম খেলো, অনেকেই দেখো, অনেক বেশি মুভি দেখো, অনেকেই দেখো অনেক বেশি ড্রামা দেখো। সো এই মাইন্ডসেট টোটালি বন্ধ হয়ে যাবে যদি তুমি বিয়ে করো। কারণ ওই বিয়ে করার পর তোমার না একটা মানে কি বলবো, তোমার একটা সাংসারিক চাপ থাকবে, প্লাস তোমার একটা দায়িত্ব বোধ থাকবে। যখন তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবে তখন দেখবে তোমাকে অনেক সম্মান করতেছে তারা। যদি তুমি ভালো কিছু না নিয়ে যাও সেখানে, বা ভালো তাদেরকে না দেখাতে পারো, তখন দেখবে যে তোমার সম্মানটাও না কমে যাবে। মানে আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন কিন্তু আমাকে আলাদাভাবে একটা সম্মান করা হয়। বাট ছোট মানুষ, আমি যে সম্মানটা পাই সেটা কিন্তু আমার কাছে অনেক বড় সম্মান। সো ওইটা ধরে রাখার জন্য কিন্তু আমি এখন ডেডিকেটেড আলাদা দিক থেকে। সো তোমাদেরকে বলবো যে যত দ্রুত সম্ভব পারো, যদি সম্ভব হয় বিয়ে করে ফেলবা। আমার জন্য এটা সবচেয়ে সেরা তোমার জন্য, তোমাদের জন্য উপদেশ হতে পারে। তোমাদেরকে অনেকে বলবে যে চাকরি করো আগে, এটা করো আগে, কোনো মানে যদি কখনো ওয়ে হয়, যদি তুমি এখনই আয় রোজগার করতে পারো, স্বাবলম্বী হয়ে থাকো, তাহলে করে ফেলবা। এখন হয়তো বা অনেকের মনে লাড্ডু ফুটছে, আই নো দ্যাট, ওকে। যাক, বললাম আর কি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো এতদিনের জন্য ভালো থাকো, আল্লাহ হাফেজ।